অব্র, একদম বিরক্ত করবে না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, দূরে থাকো। অভ্র দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, মুখে সেই চেনা দুষ্ট হাসি, চোখে অদ্ভুত এক জেদ। বিয়ের পর থেকে এই মেয়েটাকে বুঝতে পারছে না সে। একই ছাদের নিচে থাকে, একই ঘরে ঘুমায়, অথচ দূরত্বটা যেন মাইলের পর মাইল। তবুও অভ্র হাল ছাড়াচ্ছিলে না। কেন দূরে সরিয়ে রাখছেন বৌজান? বিয়ের পর থেকে তো কাছেই আসতে পারলাম না। মানুষজন তো বলে বিয়ের পর নাকি বউ স্বামীকে ছাড়তেই চায় না, আর আমার কপালে পড়েছে উল্টোটা। দেখো, কাজের সময় বিরক্ত করো না। এমনিতেই যতক্ষণ বাসায় থাকি মাথা নষ্ট করে দাও। একটা কেস নিয়ে বসে আছি, মাথা কাজ করছে না তোমার জন্য। অভ্র ধীরে ধীরে এগিয়ে এলো, টেবিলের উপর ছড়িয়ে থাকা ফাইলগুলো দেখেও তার মনোযোগ গেল না। তার পুরো দৃষ্টি আটকে আছে নীলার মুখে। ইউনিফর্ম না পরলেও মেয়েটার মধ্যে সেই অফিসার সুলভ কঠিন ভাব সব সময়ই থাকে। তো কি করব বলুন? কাছে আসতে দেন না কেন? আমরা স্বামী স্ত্রী, কাছে আসা তো পাপ না। আমি তো অপরাধ করছি না, নিজের বউয়ের কাছেই আসছি। চুপ করো অব্র, বলছি তো কাজ করছি, যাও তো চোখের সামনে থেকে। অভ্র এবার আর থামলো না, ধীরে ধীরে টেবিলের পাশ ঘুরে নীলার একদম কাছে এসে দাঁড়ালো। নীলার বিরক্ত হয়ে তাকাতে এসে নিচু গলায় বলল, না, যাব না। আপনি আমাকে এড়িয়ে চলেন কেন বলেন তো? কাছে আসতে দেন না, আদর করতে দেন না, এভাবে তো চলতে পারে না। আমি কাছে আসতে চাই, ভালোবাসতে চাই। শাট আপ অব্র, তুমি বুঝতে পারো না আমি তোমাকে পছন্দ করি না। আমার সাথে কি তোমার যায়? তুমি একটা বেকার জুনিয়র ছেলে আর আমি একজন সিনিয়র পুলিশ অফিসার, কথাটা মাথায় রেখো। অভ্র কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। কথাগুলো যেন বুকের ভেতর লাগলো, কিন্তু মুখের হাসিটা হারালো না। সিনিয়র অফিসার বলেই কি আপনার এত অহংকার? অবশ্যই অহংকার, কারণ আমি এটা নিজ চেষ্টায় অর্জন করেছি। তোমার কোনো যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার। অভ্র ধীরে মাথা নিচু করলো, তারপর আবার তাকালো তার দিকে, চোখে এবার অন্যরকম আত্মবিশ্বাস। কে বলতে পারে কার কি যোগ্যতা? সেটা তো সময় বলবে ম্যাডাম। অব্র, বিড়বিড় না করে চোখের সামনে থেকে যাও। বড় কেস এসেছে, সেটা হ্যান্ডেল করতে হবে। আমার মুড নষ্ট করো না। অভ্র হঠাৎ টেবিলের উপর হাত রেখে ঝুঁকে পড়ল তার দিকে, ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলছে। নো ম্যাডাম, আজকে আদর করতে এসেছি, আদর করেই সরব। খবরদার অব্র, টাচ করবে না। আমি বিয়ের রাতেই বলেছি, মানি না তোমাকে স্বামী হিসাবে, দূরে থাকো। কিন্তু অভ্র যেন কিছুই শুনল না। কয়েক সেকেন্ডের মধ্যে নীলার হাত ধরে নিজের দিকে টেনে নিল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় নীলা হতভম্ব হয়ে গেল। অব্র ছাড়ো, কি করছো? কথা শেষ হওয়ার আগেই অভ্র তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল, শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কয়েক মুহূর্তের জন্য পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। নীলা প্রথমে ধাক্কা দিতে লাগলো, রাগে শরীর কাঁপছে তার, কিন্তু অভ্র ছাড়লো না। যেন এতদিনে জমে থাকা অভিমান, ভালোবাসা আর জেদ সব মিলিয়ে সেই চুমুতেই প্রকাশ পাচ্ছে। দূরে টেবিলের উপর রাখা ফোনটা তখন হঠাৎ বেজে উঠল, আর স্ক্রিনে ভেসে উঠল ডিপার্টমেন্ট থেকে জরুরি কল। অভ্র কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে নীলাকে ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে, নীলার চোখ রাগে লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে অপমানে আর অপ্রস্তুততায়। ঠিক তখনই টেবিলের উপর রাখা ফোনটা একটানা বাজতেই থাকলো। অভ্র বিরক্ত মুখে ফোনটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ধুর শালার, কল আসার আর সময় পায় না নাকি? মানুষ একটু নিজের বউকে আদর করবে, সেটাও সহ্য হয় না কারো। নীলা তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, চুল ঠিক করলো, মুখের কঠিন ভাবটা আবার ফিরিয়ে আনলো, যেন কয়েক সেকেন্ড আগের ঘটনাটা তার জীবনে ঘটেনি। ফোনটা হাতে তুলে স্ক্রিনে তাকাতেই বুঝলো থানার কল। এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করলো সে। হ্যালো, ইয়েস অফিসার নীলা স্পিকিং। ম্যাম, এখনই থানায় আসতে হবে। নতুন কেস এসেছে, খুব সিরিয়াস দর্শন কেস। ভিকটিমের অবস্থা ভালো না, মিডিয়া জানার আগে আমাদের অ্যাকশন নিতে হবে। কথাটা শুনে নীলার চোখের দৃষ্টি বদলে গেল। মুহূর্তের মধ্যে সে আবার সেই কঠিন পুলিশ অফিসার হয়ে উঠল। ব্যক্তিগত সব অনুভূতি যেন এক সেকেন্ডে মুছে গেল তার মুখ থেকে।
ওকে, আমি আসছি, 10 মিনিটের মধ্যে রওনা দিচ্ছি। কল কেটে দিতে সে দ্রুত আলমারির দিকে এগিয়ে গেল। ফাইল গুছিয়ে রাখছে, ব্যাগ নিচ্ছে, তাড়াহুড়ো করে প্রস্তুত হচ্ছে বের হওয়ার জন্য। অপ্র এতক্ষণ চুপচাপ তাকিয়েছিল, তারপর ভুরুকুচকে সামনে এসে দাঁড়ালো। এই সময় কোথায় যাবেন আপনি? রাত প্রায় 12টা বাজে। থানায়, জরুরি কেস। অপ্র এবার সিরিয়াস হয়ে গেল, দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। এত রাতে তো বাইরে যেতে পারবেন না, পরিস্থিতি ভালো না, কাল সকালে যান। কথাটা শুনে নীলার মুখ শক্ত হয়ে গেল, চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল। কি বললে তুমি? আমি যেতে পারবো না। আমি শুধু বলছি রাত অনেক হয়েছে, বিপদ হতে পারে, আপনি একা। স্টপ ইট অব্র, তুমি ভুলে যাচ্ছ আমি কে। আমি কোনো সাধারণ মেয়ে না যে ভয় পেয়ে ঘরে বসে থাকবো। আমি একজন পুলিশ অফিসার। মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। দায়িত্ব আছে ঠিক, কিন্তু আপনি আমার বউও, আপনার কিছু হলে আমি। প্লিজ ডোন্ট অ্যাক্ট লাইক আ হাজব্যান্ড। আমি আগেই বলেছি তোমাকে আমি স্বামী হিসেবে মানি না, তাই আমার কাজে বাধা দেওয়ার অধিকারও তোমার নেই। কথাগুলো ছুরির মতো বিঁধল অভ্রর বুকে। কয়েক সেকেন্ড সে নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে সরে দাঁড়ালো দরজার পাশ থেকে। নীলা দরজা খুলে বের হয়ে যেতে লাগলো, কিন্তু বের হওয়ার ঠিক আগে অভ্র নিচু গলায় পড়ল। ঠিক আছে ম্যাডাম, যান, তবে মনে রাখবেন আজ থেকে আমি আর থামাবো না, যা হওয়ার সামনে থেকেই দেখব। নীলা এক সেকেন্ড থেমে গেল, কিন্তু পেছনে তাকালো না। শক্ত পায়ে পেরিয়ে গেল রাতের অন্ধকারে, আর দরজার সামনে দাঁড়িয়ে অভ্র ধীরে ধীরে মুঠো শক্ত করলো। তার চোখে তখন অদ্ভুত এক চিন্তার ছায়া। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা পুরো ফ্ল্যাট জুড়ে প্রতিধ্বনির মতো বাজল। কয়েক মুহূর্ত অভ্র ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল। নীলার বলা কথাগুলো বারবার মাথার ভেতর ঘুরছে। তোমাকে আমি স্বামী হিসেবে মানি না। মুখে হাসি থাকলেও ভিতরে কোথাও যেন একটা চাপা কষ্ট জমে উঠল। ধীরে ধীরে রুমে এসে বিছানার পাশে বসে পড়ল সে। ঘরটা অদ্ভুত নীরব লাগছে। কয়েক মিনিট আগেও যেখানে ঝগড়া, কথা আর উত্তেজনায় ভরা ছিল সবকিছু, এখন সেখানে শুধু শূন্যতা। অভ্র মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ উঠে দাঁড়ালো। চোখে সেই পরিচিত দুষ্টু ভাব নেই এবার, বরং অদ্ভুত সিরিয়াস একটা ছায়া। না, এভাবে বসে থাকা যাবে না, যতই রাগ দেখাক রাতের বেলা একা যেতে দিব নাকি? দ্রুত জ্যাকেটটা পরে নিল সে। ফোন আর বাইকের চাবি হাতে নিয়ে নিঃশব্দে বের হয়ে গেল বাসা থেকে। নিচে এসে দেখে নীলার গাড়িটা একটু আগেই রাস্তার মোড় নিয়েছে। অভ্র দূর থেকে নিজের বাইক স্টার্ট করলো। ইঞ্জিনের শব্দ কম রেখে ধীরে ধীরে গাড়িটার পেছনে চলতে লাগলো সে। দূরত্ব বজায় রেখে ফলো করছে যেন কোনোভাবে নীলা বুঝতে না পারে। রাত তখন গভীর, রাস্তার লাইটগুলো ফাঁকা শহরের উপর হলুদ আলো ফেলছে। মাঝে মধ্যে পুলিশের গাড়ির লাল নীল লাইট ঝলসে উঠছে দূরে কোথাও। অভ্র চোখ পুরো সময় নীলার গাড়ির ওপর। নিজের অজান্তেই নিচু গলায় বলল, যতই সিনিয়র অফিসার হন ম্যাডাম, আজকে আপনাকে একা ছাড়ছি না। কিছুক্ষণ পর গাড়িটা থানার সামনে গিয়ে থামলো। নীলা দ্রুত নেমে পড়ল। মুখে কঠিন ভাব, চোখে দায়িত্বের ছাপ স্পষ্ট। সে একবারও পিছনে তাকালো না। অভ্র দূরের অন্ধকারের পাশে বাইক থামিয়ে দাঁড়িয়ে রইল। হেলমেট খুলে থানার গেটের দিকে তাকিয়ে মুচকি হাসল। যান ম্যাডাম, কাজ করেন, আমি আছি আশেপাশেই। ওদিকে নীলা দ্রুত ভেতরে ঢুকতেই কয়েকজন অফিসার উঠে দাঁড়ালো। সবাই স্পষ্ট বুঝতে পারছে কেসটা গুরুতর। পরিবেশ ভারী হয়ে আছে। একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এসে ফাইল বাড়িয়ে দিল। ম্যাম, ভিকটিম হাসপাতালে আছে, প্রাইমারি রিপোর্ট এসেছে। ঘটনাটা আজ সন্ধ্যার দিকে হয়েছে। সন্দেহভাজন কয়েকজনের নামও পাওয়া গেছে। নীলা চেয়ার টেনে বসলো। চোখের সামনে ফাইল খুলতে তার মুখ আরো কঠিন হয়ে গেল। সব ডিটেলস লিখুন, টাইম, লোকেশন, প্রত্যক্ষদর্শী কারা ছিল, কিছু বাদ যাবে না। সে নিজেই কলম হাতে নিয়ে কেস ডায়েরিতে লিখতে শুরু করলো। দ্রুত কিন্তু নিখুঁতভাবে প্রতিটা তথ্য নোট করছে। তার চোখে তখন শুধু দায়িত্ব, কোনো আবেগ নেই। থানার ভেতরে ব্যস্ততা বেড়ে গেল। কেউ ফোন করছে, কেউ রিপোর্ট আনছে, কেউ আবার সন্দেহভাজনদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। ঠিক সেই সময় থানার বাইরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা অভ্র ধীরে ধীরে চারপাশে নজর বোলালো। তার দৃষ্টি হঠাৎ রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন সন্দেহভাজন লোকের ওপর গিয়ে থামল।
লোকগুলো থানার দিকে তাকিয়ে ফিসফিস করছে। অভ্রের চোখ মুহূর্তেই শুরু হয়ে গেল। ঠোঁটের কোণে ধীরে ধীরে অন্যরকম এক হাসি ফুটে উঠল। মনে হচ্ছে রাতটা শান্তিতে কাটবে না ম্যাডাম। থানার ভেতর তখন পুরো পরিবেশ টান টান উত্তেজনা ভরা। রাত যত গভীর হচ্ছে কেসটার গুরুত্ব ততই স্পষ্ট হয়ে উঠছে সবার কাছে। নীলা সামনে রাখা কেস ডায়েরিতে একটার পর একটা তথ্য লিখে যাচ্ছে। তার চোখে ঘুম নেই, ক্লান্তি নেই, শুধু দায়িত্ব আর রাগ। কারণ সে জানে এ ধরনের কেস শুধু একটা ফাইল না, একটা মেয়ের ভেঙে যাওয়া জীবন। ভিকটিমের স্টেটমেন্ট পুরোটা রেকর্ড করা হয়েছে? জি ম্যাম, কিন্তু মেয়েটা ট্রমায় আছে, ঠিকমতো কথা বলতে পারছে না। নীলা কলম থামিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, যাই হোক, যারা এটা করেছে তাদের আজকে ধরতে হবে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। তার কণ্ঠ এতটাই কঠিন ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা অফিসাররা পর্যন্ত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওদিকে থানার বাইরে দাঁড়িয়ে অভ্র সবকিছু লক্ষ্য করছিল। দূর থেকে থানার ভিতরে আলো দেখা যাচ্ছে, কিন্তু তার নজর বারবার চলে যাচ্ছে রাস্তার ওই পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে। গুলো বারবার ফোনে কথা বলছে, আবার থানার দিকে তাকাচ্ছে। আচরণটা একদম স্বাভাবিক লাগছে না। অভ্র ধীরে বাইকের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের মনে বলল, ব্যাপারটা ঠিক পরিষ্কার না। শুধু কেস না, এর পিছনে অন্য কিছু আছে মনে হচ্ছে। ম্যাডাম থানায় ঢুকে গেছে, এখন কি করব? কথাটা শুনেই অভ্রর চোখ ঠান্ডা হয়ে গেল, মুখের হাসিটা মিলিয়ে গেল, জায়গা নিল ভয়ঙ্কর শান্ত একটা ভাব। অভ্র ধীরে ধীরে হেলমেটটা আবার পরে নিল। ও, তাহলে টার্গেট আমার রাগী বউটা। ভুল জায়গায় এসেছো ভাইরা। আমি নিজে হাসপাতালে যাচ্ছি ভিকটিমের সাথে কথা বলতে। গাড়ি প্রস্তুত করুন। ম্যাম, বাইরে পরিস্থিতি একটু সন্দেহজনক লাগছে। অপরাধীরা ভয় দেখাতে চাইলে ভুল করছে। আমি ভয় পাই না, চলুন। সে দ্রুত বাইরে বের হয়ে এলো। ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা লোকগুলো নড়েচড়ে উঠল। একজন ধীরে ধীরে ফোন কানে তুলল, আর কয়েক গজ দূরে অন্ধকারে দাঁড়িয়ে অভ্র সব দেখছে। তার চোখ এবার সম্পূর্ণ সতর্ক। অভ্র নিচু গলায় বলল, আজ যদি কারো ভুল হয় তাহলে সেটা জীবনের সবচেয়ে বড় ভুল হবে। নীলা কিছুই বুঝতে না পেরে থানার সিঁড়ি দিয়ে নিচে নামছে। তার অন্ধকার রাত যেন ধীরে ধীরে বিপদের দিকে এগিয়ে আসছে। থানার সামনে রাতের বাতাসটা অদ্ভুত ভারী লাগছিল। চারপাশ প্রায় ফাঁকা, শুধু কয়েকটা লাইট পোস্টের আলো পড়ে জায়গাটা আধো অন্ধকার হয়ে আছে। নীলা দ্রুত পায়ে নিচে নেমে আসলো। তার হাতে ফাইল, মুখে সেই কঠিন অফিসার সুলভ ভাব, যেন পৃথিবীর কোনো কিছু তাকে থামাতে পারবে না। ডিউটি অফিসার গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। ম্যাম, গাড়ি রেডি। হাসপাতালে যেতে প্রায় 20 মিনিট লাগবে। ওকে, সময় নষ্ট করা যাবে না, চলুন। সে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সে সন্দেহভাজন লোকগুলো একে অপরের দিকে তাকালো। তাদের চোখে অস্বস্তিকর ইঙ্গিত। একজন ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল অভ্র। বাইকের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার চেহারা আর আগে সেই হাসি খুশি ভাব নেই। চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। অভ্র নিজের মনে ফিসফিস করে বলল, একবার বলেছিলাম ম্যাডাম, আপনাকে একা ছাড়বো না। নীলা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ থানার সামনে লাইট কয়েক সেকেন্ডের জন্য ঝিমিয়ে উঠল। সেই সুযোগে লোকগুলো একজন দ্রুত এগিয়ে এসে গাড়ির দরজার পাশে দাঁড়ালো। ম্যাডাম একটু কথা ছিল। কে আপনি? থানার সামনে দাঁড়িয়ে কি চান? কেসটা নিয়ে বেশি এগোবেন না ম্যাডাম, নিজের ভালো চাইলে এখানেই থেমে যান। কথা শুনে নীলার চোখ আগুনের মতো জ্বলে উঠল। সে এমনিতে রেগেছিল, কেসটা নিয়ে এই কথাতে আরো রেগে গেল। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? জানো কোথায় দাঁড়িয়ে কথা বলছো? লোকটা আর কিছু বলার আগে হঠাৎ পিছন থেকে শক্ত একটা হাত এসে তার কাঁধ চেপে ধরল। লোকটা ঘুরে তাকাতেই জমে গেল। অভ্র শান্ত মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা। অভ্র ধীরে ধীরে বলল, ম্যাডামের সাথে কথা বলার আগে অনুমতি নিতে হয়, সেটা কেউ শেখায়নি। অব্র, তুমি এখানে? অভ্র এক সেকেন্ডও তার দিকে তাকালো না। এখনো লোকটার ওপর চোখ স্থির। রাত অনেক হয়েছে ভাই, বাড়ি চলে যান, না হলে রাতটা খারাপ যেতে পারে।
লোকটা হাত ছাড়ানোর চেষ্টা করতে অভ্র হালকা চাপ বাড়ালো। মুহূর্তে লোকটার মুখ বিকৃত হয়ে গেল ব্যথায়। দূরে দাঁড়িয়ে থাকা অন্য লোকগুলো পরিস্থিতি বুঝে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। তার মনে প্রশ্নের ঝড় উঠছে, এই ছেলেটা কি সত্যি সেই বেকার হাসি খুশি জুনিয়র অভ্র? অভ্র হঠাৎ লোকটাকে ছেড়ে দিয়ে মুচকি হাসলো। যান, আর ভুল করে এই থানার সামনে দাঁড়াবেন না। লোকগুলো দ্রুত সরে গেল। অন্ধকারের মধ্যে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। নীলা এবার রেগে বলল, তুমি আমাকে ফলো করেছো? হ্যাঁ করেছি, কারণ আমার রাগী পুলিশ বউটা বিপদে পড়তে পারে, কিন্তু নিজের নিরাপত্তার কথা ভাবে না। নীলা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই থানার ভেতর থেকে একজন অফিসার দৌড়ে বের হয়ে চিৎকার করে বলল, ম্যাম, নতুন আপডেট এসেছে। ভিকটিম জ্ঞান ফিরে পেয়েছে, আর সে একজনের নাম বলছে। কার নাম? শহরের বড় একজন প্রভাবশালী মানুষের ছেলে। কথাটা শুনেই চারপাশে বাতাস যেন আরো ভারী হয়ে উঠল, আর পাশে দাঁড়িয়ে থাকা অভ্র ধীরে ধীরে হাসল, যেন সে আগেই বুঝে গেছিল খেলাটা এখন শুরু হতে যাচ্ছে। থানার সামনে কয়েক মুহূর্ত আগের উত্তেজনাটা এখনো পুরোপুরি কাটেনি। বাতাসে যেন অদৃশ্য একটা চাপা ভয় আর রাগ মিশে আছে। নীলা দাঁড়িয়ে কয়েক সেকেন্ড ভাবলো, তারপর আবার নিজের কাজে মন দিল। ব্যক্তিগত বিষয় নিয়ে সময় নষ্ট করার মানুষ সে না। অফিসারের দিকে ঘুরে পড়ল। গাড়ি স্টার্ট করুন, আমরা এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। ভিকটিমের স্টেটমেন্ট নিজে শুনতে হবে। ডিউটি গাড়ির দরজা খুলে দেওয়া হলো। নীলা দ্রুত এগিয়ে গিয়ে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই পাশ থেকে অভ্র শান্ত গলায় বলল, 1 মিনিট ম্যাডাম। আবার কি অব্র? এখন নাটক করার সময় না। অভ্র বাইকের দিকে ইশারা করলো। কালো বাইকটা রাস্তার আলোয় চকচক করছে। সে হেলমেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বাইকে উঠুন, আমি নিয়ে যাই আপনাকে হাসপাতালে, দ্রুত পৌঁছাবেন। নীলা যেন বিশ্বাসই করতে পারল না কথাটা। চোখ সরু করে তাকালো তার দিকে। এক্সকিউজ মি, এইসব আমাদের কাজ, তোমার না। তুমি বাসায় যাও। কাজ আপনাদের ঠিকই, কিন্তু সাহায্য তো করতেই পারি। পুলিশ বউকে সাহায্য করা অপরাধ না মনে হয়? অভ্র প্লিজ, এটা কোনো ঘুরতে যাওয়ার জায়গা না, এটা সিরিয়াস কেস, তুমি বুঝবে না? বুঝি না? রাতের অন্ধকারে কারা আপনাকে থ্রেট দিতে এসেছিল দেখলেন তো একটু আগে। আবার কিছু হলে অফিসার হিসেবে শক্ত হতে পারেন, কিন্তু আমার কাছে আপনি শুধু অফিসার না। কথাটা শুনে নীলা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল, তারপর আবার নিজেকে শক্ত করলো। আমি নিজের দায়িত্ব নিজে সামলাতে পারি, কারো প্রোটেকশন দরকার নেই আমার। প্রোটেকশন না ম্যাডাম, সঙ্গ দিচ্ছি। তাছাড়া শহরের এই সময়ে বাইক গাড়ির চেয়ে দ্রুত যাবে, কেসটা তো জরুরি তাই না? নীলা বিরক্ত হয়ে গভীর শ্বাস নিল। সময় নষ্ট হচ্ছে বুঝতে পারছে সে। অফিসাররা দাঁড়িয়ে সব দেখছে বলেও অস্বস্তি লাগছে। শেষমেশ দাঁত চেপে বলল, ফাইন, শুধু সময় বাঁচানোর জন্য উঠছি, ভুল বুঝবে না। যত খুশি রাগ দেখান, উঠুন ম্যাডাম। নীলা অনিচ্ছায় বাইকের পিছনে উঠে বসলো। দূরত্ব বজায় রেখে বসেছে যেন স্পর্শ না লাগে। অভ্র ইঞ্জিন স্টার্ট করতে বাইক গর্জে উঠল। অভ্র নিচু গলায় বলল, শক্ত করে ধরুন, রাস্তা ভালো না। দরকার নেই, আমি ঠিক আছি। কিন্তু কয়েক সেকেন্ড পরই বাইক দ্রুত মোড় নিতে ভারসাম্য হারিয়ে ফেলল নীলা। বাধ্য হয়ে অভ্রর কাজ শক্ত করে ধরে ফেলল। অভ্রর ঠোঁটে ধীরে ধীরে দুষ্টু হাসি ফুটে উঠল। দেখলেন, মাঝে মাঝে জুনিয়রদের উপর ভরসা করাও খারাপ না। নীলা কিছু বলল না, শুধু রাতের বাতাসে তার চুল উঠতে লাগলো, আর অজান্তে বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিতে লাগলো। রাতের শহর তখন প্রায় নিস্তব্ধ। বাইকের গতির সাথে সাথে ঠান্ডা বাতাসও এসে বারবার নীলার মুখে লাগছে। রাস্তার লাইটগুলোতে একটার পর একটা পিছনে পড়ে যাচ্ছে। অভ্র খুব দ্রুত কিন্তু নিয়ন্ত্রণভাবে বাইক চালাচ্ছে। তার চোখ পুরো সময় সামনে, কিন্তু মন যেন অন্য কিছু হিসাব করছে। নীলা পিছনে বসে আছে চুপচাপ। প্রথমে দূরত্ব রেখে বসেছিল, কিন্তু রাস্তার উপর হঠাৎ ব্রেক আর মোড়ের কারণে কয়েকবার ভারসাম্য হারিয়ে ফেলায় অজান্তে অগ্রসার শক্ত করে ধরে আছে। বিষয়টা বুঝতেই মুখ শক্ত করে অন্যদিকে তাকালো সে। স্পিড কমাও অব্র, এটা রেস না। চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকে নিরাপদে পৌঁছানো এখন আমার স্পেশাল ডিউটি। কিছুক্ষণ পর হাসপাতালের বড় গেট
গেটের সামনে দেখা গেল জরুরি বিভাগের সামনে লাল আলো জ্বলছে। কয়েকটা পুলিশ গাড়ি আগেই এসে দাঁড়িয়ে আছে। বাইক থামাতে নীলা দ্রুত নেমে পড়ল। হাসপাতালের ভেতরে ঢুকতেই এক ধরনের ভারী পরিবেশ তাদের ঘিরে ধরল। করিডোরে নার্সদের দৌড়াদৌড়ি, কোথাও কান্নার শব্দ, কোথাও আবার ফিসফিস করে কথা বলছে পুলিশ সদস্যরা। একজন সাব ইন্সপেক্টর নীলাকে দেখে এগিয়ে এলো। ম্যাম, আপনি এসে গেছেন। ভিকটিম আইসোলেশন কেবিনে আছে। ডাক্তার বলছে অল্প সময় কথা বলা যাবে। কেউ বাইরে থাকবে, মিডিয়া যেন কিছু জানতে না পারে এক্ষুনি। আর সন্দেহভাজনদের লোকেশন ট্র্যাক করা শুরু করুন। সে দ্রুত কেবিনের দিকে হাঁটতে লাগলো। অভ্র কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছে। তার চোখ চারপাশে ঘুরছে বারবার, যেন শুধু হাসপাতাল না, অন্য কিছু খুঁজছে। কেবিনের দরজা খুলতে ভেতরে দৃশ্য দেখে নীলার মুখ শক্ত হয়ে গেল। বিছানায় শুয়ে আছে একটা তরুণী মেয়ে, শরীর কাঁপছে, চোখ লাল হয়ে ফুলে গেছে কান্নায়। পাশে তার মা বসে নিঃশব্দে কাঁদছে। নীলা ধীরে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, ভয় পেও না, আমি পুলিশ। যারা এটা করেছে তাদের কাউকে ছাড়বো না। তুমি শুধু সত্যিটা বলো। মেয়েটা কাপা কাপা চোখে তাকালো তার দিকে। কয়েক সেকেন্ড কিছু বলতে পারলো না, তারপর ধীরে ধীরে ফিস ফিস করে বলল, তারা অনেকজন ছিল ম্যাম। আমাকে গাড়িতে তুলে নিয়ে গেছিল। তুমি কাউকে চিনতে পেরেছো? নাম বলতে পারবে? মেয়েটা চোখ বন্ধ করে কাঁপতে লাগলো, তারপর কষ্ট করে একটা নাম বলল। রায়হান। কেবিনের ভেতর মুহূর্তে নীরবতা নেমে এলো। পাশে দাঁড়িয়ে থাকা অফিসার অবাক হয়ে নীলার দিকে তাকালো। অফিসার নিচু গলায় বলল, এই রায়হান শহরের এমপির ছেলে। আইন সবার জন্য সমান। সে যার ছেলে হোক, আজই গ্রেফতার হবে। ঠিক তখনই কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা অভ্রর ফোনে একটা মেসেজ এলো। সে স্ক্রিনে তাকাতেই চোখ শুরু হয়ে গেল। মেসেজে লেখা, কেসটা থেকে নীলাকে সরিয়ে নাও, না হলে সমস্যা হবে। অভ্র ধীরে মাথা তুলে কেবিনের ভেতরে তাকালো। নীলা তখনও মেয়েটার হাত ধরে তাকে আশ্বাস দিচ্ছে। অভ্র নিচু গলায় বলল, মনে হচ্ছে খেলাটা অনেক বড়, আর ম্যাডাম বুঝতেই পারছে না কতটা বিপদের মধ্যে ঢুকে গেছে। ঠিক সেই সময় হাসপাতালের করিডোরে হঠাৎ কয়েকজন প্রভাবশালী লোক ঢুকে পড়ল। তাদের সাথে সিকিউরিটি গার্ড আছে। পরিস্থিতি মুহূর্তে বদলে যেতে শুরু করলো। হাসপাতালের করিডোরটা হঠাৎ করে অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠল। কয়েকজন দামি পোশাক পরা লোক দ্রুত ভেতরে ঢুকলো। তাদের সাথে দুজন বডিগার্ডও আছে। চারপাশ দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা একে অপরের দিকে তাকাতে লাগলো। সবাই বুঝে গেছে বড় কেউ এসেছে। কিছুক্ষণের মধ্যেই সামনে এসে দাঁড়ালো শহরের প্রভাবশালী এমপি সাহেব। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু চোখে সেই ক্ষমতার অহংকার স্পষ্ট। নীলা তখন কেবিন থেকে বের হচ্ছিল। সামনে এমপিকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল। অফিসার নীলা, অনেক নাম শুনেছি আপনার। খুব সাহসী অফিসার নাকি? এখানে প্রশংসা শুনতে আসিনি, এটা ক্রাইম সিন। আপনার এখানে থাকার অনুমতি নেই। এমপি হালকা হেসে পাশের লোকেদের সরে যেতে ইশারা করলো। তারপর ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে এলো। দেখুন অফিসার, ছেলে পেলে ভুল করে ফেলে মাঝে মাঝে। বিষয়টা বড় করার দরকার নেই। মিডিয়ায় গেলে সবারই সমস্যা হবে। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। কেসটা এখানেই শেষ করে দিই। রিপোর্ট একটু পরিবর্তন হয়ে যাবে। মেয়েটার পরিবারকেও আমরা সামলে নিব। তার পাশের একটা লোক কালো ব্যাগ এগিয়ে দিল। ব্যাগটা সামান্য খুলতে ভেতরে মোটা টাকার বান্ডিল দেখা গেল। করিডোরে দাঁড়িয়ে থাকা কয়েকজন অফিসার পর্যন্ত অবাক হয়ে গেল। যত টাকা লাগে বলবেন অফিসার, আপনার ভবিষ্যৎ সিকিউর হয়ে যাবে। ট্রান্সফার, প্রমোশন সব ব্যবস্থা হয়ে যাবে। এক সেকেন্ডের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। পরের মুহূর্তে নীলার চোখে আগুনের মতো জ্বলে উঠল। নীলা হঠাৎ এত জোরে ব্যাগটা ঠেলে দিল যে সেটা মেঝেতে পড়ে টাকা ছড়িয়ে গেল চারিদিকে। হাউ ডেয়ার ইউ! আমাকে ঘুষি দিতে এসেছেন আপনি? তার কণ্ঠ এবার জোরে গর্জে উঠল যে পুরো করিডোর কেঁপে উঠল। আপনার ছেলে একটা মেয়ের জীবন নষ্ট করেছে, আর আপনি টাকা দিয়ে সেটা চাপা দিতে চান? আইনকে খেলনা মনে হয় নাকি? কথা বুঝে বলবেন অফিসার। আপনি জানেন না কার সাথে কথা বলছেন। খুব ভালো করে জানি। একজন অপরাধীর বাবার সাথে কথা বলছি। আর শুনে রাখুন, আমার ইউনিফর্ম বিক্রি করার জন্য না। চারপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ এত সরাসরি এমপির সাথে কথা বলার সাহস দেখায় না। অফিসার, এমপি সাহেবকে বাইরে নিয়ে যান আর তার ছেলের নামে এক্ষুনি অ্যারেস্ট ওয়ারেন্ট প্রসেস করুন।
এই সাহসের মূল্য দিতে হবে আপনাকে অফিসার নীলা। খুব শীঘ্রই বুঝবেন। আমি প্রতিদিন অপরাধীদের হুমকি শুনি, নতুন কিছু বলেনি। দরজা ওইদিকে। এমপির আগে ফুসতে ফুসতে চলে গেল। সবাই যখন হতবাক হয়ে দাঁড়িয়ে আছে তখন করিডোরে এক কোণে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অভ্র ধীরে ধীরে হাসল। তার চোখে গর্ব স্পষ্ট। অভ্র নিচু গলায় বলল, জানতাম আমার রাগী পুলিশ বউ টাকা দেখে মাথা নত করবে না, কিন্তু ম্যাডাম আপনি এখন খুব বড় ঝামেলায় পড়ে গেলেন। ঠিক তখনই হাসপাতালের লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল, আবার জ্বলে উঠল। আর দূরে কেউ একজন ফোনে বলছে। প্ল্যান বি শুরু করো। হাসপাতালের করিডোরে এমপি চলে যাওয়ার পরই উত্তেজনার রেশ কাটছিল না। মেঝেতে ছড়িয়ে থাকা টাকার বান্ডিলগুলো এখনো কেউ তুলতে সাহস পাচ্ছে না। সবাই বুঝে গেছে আজকে রাতটা সাধারণ কোনো রাত না। নীলা কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। তার বুক ওঠানামা করছে রাগে, চোখে স্পষ্ট আগুন জ্বলছে। তারপর নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বলল, সব টাকা সিজ করুন, এগুলো প্রমাণ হিসেবে থানায় পাঠানো হবে। আর কেউ যেন বাইরে একটা কথাও লিক না করে। অফিসাররা দ্রুত কাজে লেগে গেল। ওদিকে করিডোরের একপাশে দাঁড়িয়ে অভ্র সব দেখছিল। তার মুখে হালকা হাসি থাকলেও চোখে চিন্তার ছাপ স্পষ্ট, কারণ সে বুঝতে পারছে বিষয়টা এখানেই শেষ নয়। ক্ষমতাবান মানুষ এত সহজে হার মানবে না। ঠিক তখনই হঠাৎ হাসপাতালের বাইরে বিকট শব্দ হলো, ধাম। সবাই চমকে উঠল। কয়েকজন নার্স দৌড়ে এদিক ওদিক ছুটতে লাগলো। বাইরে যেন হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয়েছে। একজন কনস্টেবল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, বাইরে কিছু লোক ঝামেলা করছে, মিডিয়া লোকও এসে গেছে। কেউ ইচ্ছা করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে মনে হচ্ছে। সবাই শান্ত থাকুন, কেউ প্যানিক করবেন না, আমি বাইরে যাচ্ছি। সে দ্রুত করিডোর দিয়ে বের হতে লাগলো। অভ্র সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো, নিচু গলায় বলল, শুরু হয়ে গেছে তাহলে? নীলা বাইরে বের হতে দেখে হাসপাতালের সামনে বিশাল ভিড়। কয়েকজন লোক চিৎকার করছে, কেউ ভিডিও করছে, কেউ আবার পুলিশের বিরুদ্ধে উল্টো অভিযোগ তুলছে। পুরো বিষয়টা যেন পরিকল্পিত। একজন লোক চিৎকার করে বলছে, নির্দোষ ছেলেকে ফাঁসানো হচ্ছে, পুলিশ মিথ্যা কেস দিচ্ছে। সবাই পিছিয়ে যান, এটা হসপিটাল, এটা এলাকা। আইন নিজের হাতে নিলে সরাসরি অ্যাকশন নেওয়া হবে। ঠিক তখনই ভিড়ের মাঝ থেকে একজন হঠাৎ পাথর ছুঁড়ে মারল। পাথরটা সোজা নীলের দিকে আসছিল, কিন্তু মুহূর্তের মধ্যে কেউ সামনে এসে দাঁড়ালো। ঠাস, পাথরটা এসে অভ্রর কাঁধে লাগলো। নীল অবাক হয়ে তাকিয়ে গেল। অব্র, তুমি এখানে কি করছো? বলেছিলাম না ম্যাডাম, পুলিশ বউকে একা ছাড়ি না। তার চোখে পার ভিতরের দিকে গেল। কয়েক সেকেন্ডের জন্য শেষে হাসি খুশি ছেলেটা পুরো বদলে গেল। দৃষ্টি এত ঠান্ডা হয়ে উঠল যে সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন নিজে থেকে পিছিয়ে গেল। অভ্র নিচু গলায় বলল, যারা খেলাটা শুরু করেছে মনে হয় তারা জানে না শেষটা কত খারাপ হতে পারে। নীলা প্রথমবারের মতো অভ্রর দিকে অন্যরকম দৃষ্টিতে তাকালো। তার মনে প্রশ্ন জন্মাচ্ছে, এই মানুষটা আসলে কে? আর দূরে দাঁড়িয়ে কেউ একজন ফোনে বলল, মেয়েটাকে ভয় দেখিয়ে লাভ নেই, এখন অফিসারকেই সরাতে হবে। হাসপাতালের সামনে রাতটা যেন আগের থেকেও আরো অন্ধকার ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাতাসে অদ্ভুত চাপা আওয়াজ, দূরে গাড়ির হর্ন আর চিৎকার মিলেমিশে এক ভয়ঙ্কর সুর তৈরি করছে। নীলা পুরো ভিড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে রাগ আর দৃঢ়তার মিশ্রণ স্পষ্ট। সবাই অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন কেন? হাসপাতালের পরিবেশের সাথে কেউ খেলবেন না। পুলিশ মিথ্যা মামলা করেছে, আমাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। শান্ত হন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে সরাসরি অ্যাকশন নেওয়া হবে। অব্র, তুমি চলে যাও। বলেছি না রাতের এই ঝড় মোকাবেলা করতে একা হবেন না। পুলিশ বউকে কেউ একা পেয়ে কিছু করতে পারবে না। ভিড়ের মধ্যে কিছু লোক অবাক হয়ে পিছিয়ে গেল। অভ্রের চোখে সেই দৃষ্টি ঠান্ডা এবং গভীর, মুহূর্তেই তাদের ভীত করে দিল। নীলা নিজে শ্বাস নিয়ে ধীরে বলল, তুমি আবার বিপদে পড়তে যাচ্ছ। এইভাবে তুমি নিজেকে... আমি জানি ম্যাডাম, কিন্তু যাকে আপনি রক্ষা করতে চান তার পাশে থাকা আমার দায়িত্ব। হাসপাতালের বাইরে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলো। ভিড় সরিয়ে পুলিশ ব্যারিকেড টেনে ফেলেছে। মিডিয়ার লোকেদের নিরাপদ দূরত্বে রাখা হলো। হাসপাতালের করিডোরে এখন শান্তি নেমে এসেছে, কিন্তু নীলা পুরোপুরি ক্লান্ত। চোখের গভীরে অস্থিরতা, শরীরে মানসিক চাপ স্পষ্ট। অভ্র দূরে দাঁড়িয়ে নীলার দিকে তাকালো, নিচু গলায় বলল,
ম্যাডাম এখন বাসায় চলুন, আপনি একা ক্লান্ত হয়ে পড়েছেন। আমি ঠিক আছি। হ্যাঁ চলো। সত্যি আজ শরীরটা একেবারে টায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, তবে আগে আমাকে কথা দিতে হবে আপনি ক্লান্ত, আমি আপনার পাশে থাকব। নদীর মতো শান্ত রাতের বাতাসে তারা ধীরে ধীরে গাড়ির দিকে এগোলো। অভ্র বাইকের পাশ দিয়ে এগিয়ে হালকা ইশারা করলো। বাইকে উঠুন ম্যাডাম, বাসায় পৌঁছানো দ্রুত হবে। নীলা প্রথমে কিছুটা দ্বিধা করলো, ধীরে ধীরে বাইকের পিছনে বসলো। মাথা একটু নিচু করে নিয়েছে যেন আর কোনো ঝুঁকি না থাকে। রাস্তা ক্রমশ ফাঁকা, হালকা বাতাসে চুল উড়ে যাচ্ছে। অভ্র চালাচ্ছে মনোযোগ দিয়ে, আর নীলা চুপচাপ শুধু বসে আছে। শরীর আর মন দুটোই ক্লান্ত। বাসায় পৌঁছানোর পরপরই দুজন ধীরে ধীরে ভেতরে ঢুকলো। নীলা টানা এক দীর্ঘশ্বাস ফেলল। উফ, শেষমেশ কত ক্লান্ত লাগে। হ্যাঁ ম্যাডাম, এখন আর কিছু নয়, শুধু বিশ্রাম। কিন্তু দুজনেরই মনে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হলো, খাবারের জন্য খিদে। নীলার মাথা ঘোরাতে লাগলো। অব্র, আমার সত্যি খিদে পেয়েছে। চিন্তা নেই, আমি নুডলস বানিয়ে আনি, আমরা দুজন মিলে খাবো। কিছুক্ষণ পর রান্নাঘরের পাশে দুজন বসে নুডলসের প্যাকেট খুললো। খাবারের গন্ধে যেন ক্লান্তি আর রাগ মিলেমিশে যাচ্ছে। দুজনই একটু একটু করে শান্ত হতে লাগলো। নীলা চুপচাপ খাচ্ছিল। অভ্র তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। দেখলাম ব্যস্ত রাতের পর খাবারের এই মুহূর্তটা অনেক শান্তি দেয়। খাওয়া শেষ হতেই ঘরে নীরবতা নেমে এলো। নুডলসের বাক্স ফাঁকা, কিন্তু দুজনের শরীর ও মন এখনো ক্লান্ত। নীলা আস্তে আস্তে বলল, উফ, এত ক্লান্তি। হ্যাঁ, মনে হচ্ছে শুয়ে পড়লে ভালো হয়। অভ্র হঠাৎ ধীরে এগিয়ে এসে কোলে তুলে নিল। নীলা হতবাক হয়ে চেঁচিয়ে উঠল। কি করছো অব্র? পুলিশ হয়ে বড় বড় কেস হ্যান্ডেল করেন, আর আপনার মতো ক্লান্ত বউকে একা থাকতে দিতে পারবো না। আমার পা আছে, আমি নিজেই হাঁটতে পারি। হাঁটার দরকার কি বউজান? আমি থাকি তো সবকিছু নিজের মতো করে ঠিক করি। কথা শেষ হতে সে নীলাকে কোলে নিয়ে রুমের দিকে এগোলো। নীলা ভেতরে গিয়ে বিছানায় নামার চেষ্টা করলো, কিন্তু অভ্র কোলে ধরে বিছানায় স্থির করলো। উফ অব্র, এবার তো নিজেই নামতে পারি। কাজ তো হলো ম্যাডাম, এখন স্বামীর মনোরঞ্জনের পালা। তোমার পাগলামি দেখলে রাগ লাগে অব্র। অভ্র বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ধীরে ধীরে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা চমকে সরিয়ে দিল। উফ উফ অব্র, তুমি কি করছো? অভ্র কিছু বলল না, আবার কিস শুরু করলো। এবার আর কোনো শব্দ নেই, শুধু দুজনের নিঃশ্বাস আর কণ্ঠের ফিসফিস। নীলা একবার আরো জোরে ঠেলল। উফ, তোমার কি কাজ নেই? এবার থামো। কিন্তু অভ্র ঠোঁট থেকে ঠোঁট সরাতে নারাজ, চোখে হাসি, মনে দুষ্টামি। আর কি করবে বউজান, এই রাত, এই মুহূর্ত, পুলিশি কাজ শেষ, স্বামীর দায়িত্বই তো শুরু হলো। নীলা চুপচাপ ঠোঁট চেপে ধরল। অগোচরে তার মন ধীরে ধীরে সেই ক্লান্তি আর রাগের মাঝে কিছুটা অদ্ভুত উষ্ণতা অনুভব করতে লাগলো। রাতটা ধীরে ধীরে তাদের জন্য এক অন্যরকম রোমান্টিক উত্তেজনায় মোড়ালো। রাতে সব অস্থিরতা, রাগ, অভিমান আর টানাপোড়েন যেন গভীর ঘুমের ভেতর কোথাও মিলিয়ে গিয়েছিল। ভোরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। হালকা সোনালি রোদ এসে পড়ছে নীলার মুখে। নীলা ধীরে ধীরে চোখ মেলল। কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। গত রাতের ঘটনাগুলো যেন সিনেমা দৃশ্যের মতো ভেসে উঠল। তারপর মাথা ঝাঁকিয়ে উঠে বসল। আজ অনেক কাজ, নিজেকে সামলে নিতে হবে। সে চুপচাপ বাথরুমে ঢুকে গোসল করে নিল। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীর মন কিছুটা সতেজ হয়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে নিজের চোখের দিকে তাকালো। শক্ত, আত্মবিশ্বাসী, তবুও কোথাও যেন নরম একটা রেখা তৈরি হয়েছে। গোসল শেষ করে সাদামাটা একটা শাড়ি পরে নিচে নামতে রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার সুগন্ধ। পেঁয়াজ রসুন ভাজার গন্ধে পুরো বাড়ি যেন উষ্ণ হয়ে উঠছে। নীলা নিচে গিয়ে দেখলো অভ্র মা চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছেন। মা, আপনি একা একা করছেন কেন? আমাকে ডাকেননি কেন? আরে মা, তুমি তো সারা রাত কাজ করছো, ভোরে এসে ঘুমিয়েছো, তোমাকে আবার ডাকবো নাকি? কাজ তো আমার দায়িত্ব, আর ঘরের কাজও দায়িত্ব। আমি সাহায্য করি। তুমি না সত্যি অন্যরকম মেয়ে, বাইরে এত বড় অফিসার আর ঘরে এত সাধারণ। ইউনিফর্ম খুললে আমি শুধু এই বাড়ির বউ।
সে চুলার পাশে দাঁড়িয়ে ডাল নেড়ে দিল, তরকারিতে লবণ মেপে দিল। দুজনের মাঝে ধীরে ধীরে একটা মিষ্টি আলাপ জমে উঠল। সংসারের ছোটখাটো গল্প, বাজারের কথা, পাড়ার খবর। ঠিক তখনই উপরের সিঁড়িতে আলস্য ভরা পায়ে নামতে লাগলো অভ্র। চুল এলোমেলো, চোখ আধো খোলা। এ কি সকাল সকাল পুলিশ ম্যাডাম কিচেনে? পুলিশ ম্যাডাম না, বাড়ির বউ। ও, তাহলে আজ আমার কপাল ভালো। তোমরা দুজন আবার শুরু করো না, আগে নাস্তা করো। রান্নাঘরের ভেতর সকালবেলা সেই উষ্ণ পরিবেশ যেন নতুন এক দিনে শুরু হলো। গত রাতের সব রাগ, উত্তেজনা, অস্থিরতার পর আজকের সকালটা একটু অন্যরকম, শান্ত, ঘরোয়া, আর কোথাও যেন সম্পর্কের সূক্ষ্ম এক বদল। সকালের নাস্তার টেবিল ভরে গেছে গরম পরোটা, ডাল আর ডিম ভাজিতে। রান্নাঘরের উষ্ণ গন্ধে ঘরটা ভরে আছে। নীলা প্লেটে খাবার তুলে বসেছে, কিন্তু চোখে সেই আগের দৃঢ়তা, যেন মনটা পুরোপুরি বিশ্রাম নেয়নি। অভ্র চেয়ারে হেলান দিয়ে বলল, আজকে কিন্তু আর কোনো কেস না, আজ শান্তিতে খাওয়া হবে। আমার হাতে কি সময় থাকে? দুইজনেই চুপচাপ খাও, সকাল সকাল ঝগড়া করো না। ঠিক তখনই নীলার ফোনটা টেবিলের উপর কাঁপতে শুরু করলো। স্ক্রিনের থেকে ভেসে উঠল থানা। টেবিলের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। নীলা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে তাড়াহুড়ো ভরা কণ্ঠ। ম্যাম, আসামি রায়হানের উপর আমরা কড়া নজর রেখেছিলাম। এখন সে বিদেশে পালানোর প্ল্যান করছে। আজ রাতের ফ্লাইটের চেষ্টা করছে। লোকেশন? ম্যাম, এয়ারপোর্টের দিকে মুভ করছে। আমাদের টিম ফলো করছে। আমি এক্ষুনি আসছি। ওকে হাতে নাতে ধরবো, এক পাও বের হতে পারবে না। এখনই? নাস্তা তো শেষ করলেন না? অপরাধীরা সময় দেখে পালায় না অব্র। দায়িত্ব ডাকলে আমাকে যেতে হবে। সাবধানে যেও মা। চিন্তা করবেন না, আজই শেষ করব এই কেস। আমি যাচ্ছি আপনার সাথে। না, এটা অফিসিয়াল অপারেশন। তুমি শুধু অফিসার না, আপনি আমার স্ত্রীও। বিপদে একা যেতে দেব না। ফোনটা কেটে যাওয়ার পরও কয়েক সেকেন্ড নীলা স্থির দাঁড়িয়ে রইল, চোখের ভেতর আগুনের মতো দৃঢ়তা, ঠোঁট শক্ত করে চেপে ধরা। সকালের শান্ত পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেছে। সে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা পা ফেলার যেন একটা সিদ্ধান্তের শব্দ। অভ্র নিচ থেকে তাকিয়ে আছে। নীলা, এখন কথা বলার সময় না। রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। কয়েক সেকেন্ড দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। তারপর ধীরে আলমারির দরজা খুলল। ভেতরে ঝুলছে তার ইউনিফর্ম, ইস্ত্রি করা পরিপাটি, গর্বের প্রতীক। নীলা ইউনিফর্মটা হাতে তুলে নিল, আঙ্গুল বুলিয়ে নিল কাঁধের ব্যাজে। আজ পালাতে পারবো না রায়হান। সে দ্রুত শাড়ি বদলে ইউনিফর্ম পরে নিল। বোতামগুলো এক এক করে লাগাতে লাগাতে তার চোখের কোমলতা মিলিয়ে গেল। জায়গা নিল কঠোর দায়িত্ববোধ। কোমরে বেল্ট পরল, হোল স্টারে সার্ভিস পিস্তল ঠিক করলো। চুল শক্ত করে বেঁধে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় এখন আর ঘরের বউ না, দাঁড়িয়ে আছে এক সিনিয়র পুলিশ অফিসার। ঠিক তখন দরজায় হালকা নক। ঢুকবো? নীলা দরজা খুলল। অভ্র কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, যখন ইউনিফর্ম পরেন আপনাকে আলাদা লাগে। কারণ তখন আমি শুধু তোমার নীলা না, আমি আইনের প্রতিনিধি। সাবধানে থাকবেন, লোকটা মরিয়া হয়ে আছে। মারিয়া অপরাধী যতই হোক, আইন তার চেয়ে শক্ত। সে ক্যাপটা হাতে নিয়ে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় বুটের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠছে যেন। মা দরজার পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন। আল্লাহ ভরসা মা। নীলা মায়ের দিকে তাকিয়ে হালকা মাথা নেড়ে বেরিয়ে গেল। বাইরে গাড়ির দরজা খুলতেই সকালে রোদ তার ইউনিফর্মে ঝিলিক দিল। আজ আর কোনো দ্বিধা নেই, আজ শুধু অভিযান। বাড়ির গেট পেরিয়ে পুলিশের জিপটা যখন রাস্তায় উঠল, তখন সকালের রোদ পুরো শহরটাকে জাগিয়ে তুলেছে। কিন্তু নীলার চোখে কোনো সকাল নেই, আছে শুধু দায়িত্ব, কৌশল আর তারা। ড্রাইভার আয়নায় তাকিয়ে বলল, ম্যাম, সরাসরি এয়ারপোর্টে? না, আগে থানায়। অপারেশনের প্ল্যান ছাড়া কেউ নড়বে না। জিপটা দ্রুত থানার ভেতর ঢুকলো। গেট খুলতেই কনস্টেবলরা সেলুট দিল। থানার ভেতরে ঢুকে নীলা সরাসরি কনফারেন্স রুমে গেল। টেবিলের ওপর ম্যাপ ছড়িয়ে দেওয়া হলো। কয়েকজন অফিসার দাঁড়িয়ে আছে প্রস্তুত হয়ে। রায়হান এখন পালানোর মুডে আছে। পালাতে চাইলে সে সরাসরি এয়ারপোর্টে যাবে না, মাঝপথে সেফ হাউসে লুকাতে পারে। ম্যাম,
আমাদের সোর্স বলছে সে আজ দুপুরের আগেই বের হবে। এই 3টা রোড ব্লক করো। সাদা পোশাকে লোক থাকবে আর কেউ ফায়ার ওপেন করবে না আমার অর্ডার ছাড়া। আমরা তাকে জীবিত চাই। আজ কেউ ভুল করবে না। সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আজ তার পালানোর শেষ দিন। দ্রুত টিম ভাগ হয়ে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দে পুরো থানা চত্বর গমগম করছে। কিছুক্ষণ পর খবর এলো, ম্যাম, টার্গেট গাড়ি নিয়ে বেরিয়েছে। ফলো করো, দূরত্ব বজায় রাখো। রাস্তার উপর হালকা ট্রাফিক। সামনে কালো রঙের একটা গাড়ি দ্রুত গতিতে এগোচ্ছে। অফিসার ফিসফিস করে বলল, ম্যাম, ও সন্দেহ করছে, স্পিড বাড়াচ্ছে। হঠাৎ রায়হানের গাড়ি একটা মোড়ে ঘুরে হঠাৎ ব্রেক করলো। দরজা খুলে দৌড় দিতে লাগলো ভেতরে গলির দিকে। নীলা জিপ থেকে নেমে চিৎকার করলো, রায়হান থামো, পুলিশের হাতে নিজেকে সমর্পণ করো। রায়হান পিছনে তাকিয়ে দৌড় বাড়ালো। নীলা দৌড়ে তাকে চেপে ধরলো। দুজন অফিসার মিলে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে দিল। রায়হান হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডাম, ভুল বুঝাবুঝি হয়েছে। আদালতে বলবে আইনের হাত লম্বা হয়, জানলে পালাতে আসতে না। হাতকড়া পরা অবস্থায় রায়হানকে গাড়িতে তোলা হলো। অপারেশন শেষ। নীলা সোজা হয়ে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। রায়হানকে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়েছে। পুরো থানা জুড়ে এখন টান টান উত্তেজনা। মিডিয়ার লোকজন বাইরে ভিড় করছে। ভেতরে অফিসাররা রিপোর্ট তৈরি করছে। নীলা নিজের কেবিনে ঢুকে চেয়ারটাই বসলো। টেবিলের উপর ফাইল রাখা, সামনে আটক আসামি ডিটেলস। তার চোখে ক্লান্তি নেই, আছে দৃঢ়তা। ঠিক তখনই থানার বাইরে হঠাৎ হইচই শুরু হলো। একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, ম্যাম, এমপি সাহেব এসেছেন, খুব রেগে আছেন। ভেতরে আসতে বলুন। কিছুক্ষণ পর দরজা জোরে ঠেলে ভেতরে ঢুকলেন এমপি। চোখ লাল, কণ্ঠ উঁচু। এই কি শুরু করেছেন আপনি? আমার ছেলেকে হাত করা পুড়িয়েছেন, জানেন আমি কে? ঘরের ভেতর মুহূর্তে নীরবতা নেমে এলো। নীলা ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। আমি জানি আপনি কে, কিন্তু এই থানার ভেতরে সব আইনের অধীন। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, এখনই ছেড়ে দিন তাকে। প্রমাণ যদি হয় আপনার ছেলে নির্দোষ, তাহলে তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তার আগে না। আপনি বুঝতে পারছেন না কাদের সঙ্গে লাগছেন? আমি অপরাধের সঙ্গে লাগি, পরিচয়ের সঙ্গে না। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা অফিসাররা নিঃশ্বাস আটকে শুনছে। এমপি আবার বললেন, আপনার চাকরি টিকবে না। আমার চাকরি জনগণের জন্য, ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না। কিছুক্ষণ দুজনে চোকাচুকি। ঘরের ভেতরে যেন তীব্র বিদ্যুৎ চমকাচ্ছে। শেষমেশ এমপির আগে ফুসতে ফুসতে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতে একজন অফিসার বলল, চাপ আসবে। চাপ যতই আসুক, কেসটা প্রমাণ সহ শেষ করব। আইন বিক্রি হয় না। থানার ভিতর তখনও চাপা উত্তেজনা। এমপি বেরিয়ে যাওয়ার পরও পরিবেশ পুরোপুরি স্বাভাবিক হয়নি। অফিসাররা ফাইল নিয়ে ব্যস্ত, কেউ ফোনে রিপোর্ট দিচ্ছে, কেউ আসামি জবানবন্দি লিখছে। নীলা নিজের কেবিনে বসে কেস ডায়েরির পাতা উল্টাচ্ছে। চোখে ক্লান্তি নেই, কিন্তু ভেতরে জমে আছে দিনের চাপ। ঠিক তখন দরজায় হালকা নক। ভেতরে আসুন। দরজা খুলতেই অভ্র ঢুকে পড়ল। সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু মুখে চেনা দুষ্টু হাসি। নীলা অবাক হয়ে তাকালো। তুমি এখানে কেন? থানায় কি কাজ তোমার? বউজানকে মিস করছি, তাই চলে এলাম। এটা থানা, বাড়ি না, সিরিয়াস জায়গা। জানি তো, তাই ভাবলাম সিরিয়াস মুখটার একটু হাসি দরকার। রাতের কথা কিন্তু আমি ভুলে যাইনি অব্র, তুমি জোর করছো আমাকে। ঘরে বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। অভ্র মুখের হাসি একটু মিলান হলো, কিন্তু সে হালকা স্বরে বলল, জোর না, ভালোবেসেছি, মারিনি তো। ভালোবাসা মানে কারো ইচ্ছাকে অগ্রাহ্য করা না। আমি না বলেছিলাম। আপনি সবসময় দেয়াল তুলে রাখেন নীলা, আমি শুধু সেই দেয়াল ভাঙতে চেয়েছি। দেওয়াল ভাঙার আগে দরজায় নক করতে হয়, এটা মনে রেখো। কথাগুলো নরম কিন্তু ভীষণ স্পষ্ট। অভ্র কিছুক্ষণ চুপ করে রইল। বাইরে কনস্টেবলের কণ্ঠ শোনা যাচ্ছে, ভেতরে অদ্ভুত নীরবতা। অভ্র ধীরে বলল, ঠিক আছে, হয়তো ভুল করেছি, কিন্তু আপনাকে হারাতে চাই না। আমাকে হারাতে না হলে আগে আমাকে বুঝতে শেখো।
কেবিনের ভেতর তখনও ভারী নীরবতা। অভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলা টেবিলের উপর হাত রেখে কিছুক্ষণ চিন্তায় ডুবে। দুজনের মাঝখানে কথাগুলো বাতাসে ঝুলে আছে, অসমাপ্ত, অমীমাংসিত। ঠিক তখনই দরজায় তড়িঘড়ি নক। একজন সাব ইন্সপেক্টর ভেতরে ঢুকে স্যালুট করলো। স্যার, রায়হান কিছুতেই স্বীকার করছে না, বারবার বলছে সে নির্দোষ। নীলার চোখের ভেতর সঙ্গে সঙ্গে বদল এলো। ব্যক্তিগত আবেগ মুহূর্তেই সরিয়ে রাখলো সে। তারপর শক্ত কণ্ঠে বলল, ভিডিও রেকর্ডিং চালু আছে তো? জি ম্যাম, পুরো জেরা রেকর্ড হচ্ছে। ভালো, আমি আসছি। এখন আবার জেরা? অপরাধী স্বীকার না করলে প্রমাণ দিয়েই তাকে কোণঠাসা করতে হয়। সে কেবিন থেকে বেরিয়ে জেরা কক্ষের দিকে হাঁটতে লাগলো। বুটের শব্দ করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে। ভেতরে রায়হান চেয়ারে বসে, মুখে জেদি ভাব। ম্যাডাম, আমি কিছু করিনি, আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। নীলা সামনে এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসলো, চোখ সরাসরি তার চোখে। তারপর শক্ত কণ্ঠে রাগ নিয়ে বলল, তুমি ভাবছো চুপ থাকলেই বাঁচবে? ফরেনসিক রিপোর্ট এসেছে, কল রেকর্ড আছে, সিসিটিভি ফুটেজ আছে। সব সাজানো। সত্যি স্বীকার করানোর অনেক পদ্ধতি আছে, কিন্তু আমরা আইন মেনে কাজ করি। কেউ হাত তুলবে না, কোনো রকম জোরাজুরি হবে না, আইনের বাইরে এক পাও না। তবে মনে রেখো, মিথ্যা গল্প বেশিক্ষণ টেকে না, প্রমাণের সামনে সবাই সোজা হয়ে যায়। রায়হানের কপালে ঘাম জমেছে। নীলা শান্ত স্বরে বলল, এখনো সময় আছে, সত্যি বলো। আদালতে স্বীকারোক্তি দিলে আইনের চোখে সেটার মূল্য থাকে। ঘরে বাতাস ভারী, ক্যামেরা রেকর্ড করছে প্রতিটা শব্দ, প্রতিটা নিঃশ্বাস। বাইরে দাঁড়িয়ে অভ্র কাছের ওপার থেকে দেখছে। এই নীলা একেবারে অন্য মানুষ। যারা কক্ষের ভেতরের বাতাসটা ভারী হয়ে আছে, ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে, কিন্তু সেই শব্দ যেন উত্তেজনার নিচে চাপা পড়ে গেছে। রায়হান চেয়ারে হেলান দিয়ে বসে আছে, মুখে একরকম জেদি হাসি। ম্যাডাম, যতই চাপ দেন, আমি কিছু স্বীকার করব না। শেষবার জিজ্ঞেস করছি, ঘটনাস্থলে তুমি ছিলে কি না? না। ঠিক আছে, যেহেতু তুমি মুখে বলছো না, আমরা প্রমাণের ভাষায় কথা বলবো। তাকে লকআপে নাও, মেডিকেল চেক আপ করিয়ে আনো, সব নিয়ম মেনে। আপনারা কিছুই করতে পারবেন না, আমার বাবা এমপি। এই ঘরে শুধু আইন কথা বলে। দুই কনস্টেবল তাকে ধরে নিয়ে গেল। করিডোরে হালকা ধস্তাধস্তি হলো, কারণ রায়হান নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ সদস্যরা তাকে ধরে লকআপের দিকে নিয়ে গেল। অভ্র দূর থেকে সব দেখছে। অভ্র নিচু গলায় বলল, ও স্বীকার করবে না এত সহজে। স্বীকারোক্তি জোর করে আদায় করা যায় না, কিন্তু সত্যকে চেপে রাখা যায় না। কিছুক্ষণ পর খবর এলো, লকআপে গিয়ে রায়হান দেওয়ালে খুশি মারতে গিয়ে নিজে পড়ে গেছে। হাতে সামান্য আঘাত পেয়েছে। একজন কনস্টেবল বলল, ম্যাম, ও নিজেই পড়ে গিয়ে চোট পেয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকো, ইনজুরি রিপোর্ট তৈরি করো। কোনো অভিযোগের সুযোগ দেওয়া যাবে না। চাপ বাড়বে, কিন্তু আমরা নিয়ম ভাঙবো না। থানার করিডোর ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। দিনের আলো ঢুকে পড়ছে জানালা দিয়ে, কিন্তু ভেতরে পরিবেশ এখনো টানটান। কেসের চাপ, রাজনৈতিক প্রভাব, জেরা, সব মিলিয়ে দিনটা ভারী হয়ে আছে। নীলা কেবিন থেকে বেরিয়ে ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তির রেখা, কিন্তু মুখে কঠোরতা অটুট। ঠিক তখনই অভ্র সামনে এসে দাঁড়ালো। এখন বাড়ি চলুন, অনেক হয়েছে আজ। আমার কি কাজ নাই? কেস মাঝপথে রেখে বাড়ি যাব? কাজ তো সারা জীবনই থাকবে, কিন্তু স্বামী সেবা, সেটাও কিন্তু বড় কাজ। বেকার স্বামীর সেবা করার শখ আমার নাই। কয়েকজন অফিসার পাশ দিয়ে যেতে যেতে থমকে তাকালো, তারপর চুপচাপ সরে গেল। অভ্র ঠোঁট বাঁকিয়ে বলল, বেকার স্বামী তো আরও ভালো, সারাক্ষণ আপনার সঙ্গে সময় কাটাতে পারবে। কোনো অফিস টেনশন নাই, কোনো বসের ভয় নাই। চাই না বেকার স্বামী। আমার পাশে দাঁড়াতে হলে নিজের পরিচয় লাগবে, শুধু আমার ছায়া হয়ে থাকলে চলবে না। আপনি সবসময় এমন কথা বলেন যেন আমি অযোগ্য। অযোগ্য না, কিন্তু দায়িত্বহীনতা আমি পছন্দ করি না। আমি লড়াই করে এখানে এসেছি। আমার পাশে কেউ দাঁড়ালে সেও যেন নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। কথাগুলো করিডোরে বাতাসে ভারী হয়ে ঝুলে রইল। অভ্র কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মৃদু গলায় বলল, ঠিক আছে, একদিন দেখাবো বেকার বলে যাকে অবহেলা করছেন সেই তোমার সমান হয়ে দাঁড়াবে।
নীলা একবার তার দিকে তাকালো, সেই দৃষ্টিতে রাগ আছে কিন্তু কোথাও একটা চাপা প্রত্যাশাও লুকিয়ে আছে। যেদিন দাঁড়াবে সেদিন কথা বলবো, এখন সরে দাঁড়াও, আমার কাজ আছে। সে ঘুরে আবার নিজের কেবিনের দিকে চলে গেল। অভ্র করিডোরে দাঁড়িয়ে রইল, চোখে এবার দুষ্টু হাসি নেই, আছে এক ধরনের চ্যালেঞ্জার আগুন। থানার করিডোরে তখন বিকেলের আলো ঢুকে পড়েছে, অফিসাররা নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু বাতাসে এখনো চাপা টান। নীলা নিজের কেবিনের সামনে দাঁড়িয়ে কিছু নির্দেশ দিচ্ছিল, ঠিক তখনই তার চোখে পড়ল অভ্র একপাশে সরে গিয়ে ফোন কানে দিয়ে কথা বলছে। তার ভঙ্গিটা অদ্ভুত গম্ভীর, আর সেই চেনা হালকা দুষ্টু হাসিটা নেই। নীলা দূর থেকে তাকিয়ে রইল, অভ্র নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলছে, জি স্যার, নিশ্চিত খবর। বুঝেছি, এমপি নীলা ম্যামকে ফাঁদে ফেলতে ষড়যন্ত্র করছে। ঠিক আছে, যারা যারা এই কাজে সাহায্য করছে সবাইকে নজরে রাখুন, প্রয়োজন হলে থানায় ঢুকিয়ে দিন, প্রমাণসহ কাজ হবে। তার গলায় এমন কৃতিত্ব যেন সে আদেশ দিতে অভ্যস্ত। অভ্র আবার বলল, না ম্যাম, কিছু জানবে না এখনই। না ম্যাম, কিছু জানবে না এখনই, সময় হলে জানানো হবে। আগে ওনার নিরাপত্তা নিশ্চিত করুন। ফোন কেটে দিল। দূরে দাঁড়িয়ে থাকা নীলা শুধু দেখছে অভ্র কথা বলছে, কিন্তু কি কথা বলছে সে জানে না। তার মনে হালকা প্রশ্ন জাগলো, এত গম্ভীরভাবে কার সাথে কথা বলছে? অভ্র ফোন পকেটে রেখে আবার আগের মতো স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। মুখে আবার সে হালকা হাসি, কিন্তু চোখে চোখে এক অদ্ভুত গভীরতা। নীলা ধীরে এগিয়ে এলো। কার সাথে কথা বলছিলে? এমনি একটা পুরনো বন্ধুর সাথে। থানার সামনে দাঁড়িয়ে এত গম্ভীরভাবে বন্ধুর সাথে কথা বলতে হয়? সবাইকে সবকিছু জানাতে হয় না ম্যাডাম। কথাটা বলে সে সামনে হাঁটতে লাগলো। নীলা স্থির দাঁড়িয়ে রইল। আজ প্রথমবার তার মনে হলো এই ছেলেটা কি সত্যি শুধু বেকার জুনিয়র, নাকি তার পিছনে কিছু লুকানো আছে। থানার ভেতরে শেষ বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। কেস ডায়েরির শেষ পাতায় সই করে কলমটা নামিয়ে রাখলো নীলা। সারাদিনে দৌড়ঝাঁপ, জেরা, রাজনৈতিক চাপ সব মিলিয়ে শরীরটা অবসন্ন। সে চেয়ার থেকে উঠে জানালার বাইরে তাকালো। মনে হলো আজকের দিনটা খুব লম্বা ছিল। একটু হাওয়া দরকার, মাথাটা পরিষ্কার করতে হবে। ফাইল গুছিয়ে কেবিন থেকে বের হলো। করিডোর প্রায় ফাঁকা। গেটের দিকে হাঁটতে হাঁটতে তার চোখ হঠাৎ থেমে গেল। থানার বাইরে রাস্তার পাশে অভ্র তার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দুহাত বুকের সামনে ভাঁজ করা, মাথা সামান্য নিচু, যেন অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। নীলা থেমে গেল। তুমি এখনো যাওনি? বলেছিলাম না আজ আপনাকে একা ছাড়বো না। এখন আবার কি নতুন নাটক? চলুন ম্যাডাম। কোথায়? থানার বাইরে দুনিয়াটা কেমন আছে সেটা দেখাতে। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না। অভ্র বাইক স্টার্ট দিল। ইঞ্জিনের শব্দে সন্ধ্যার নীরবতা কেঁপে উঠল। নীলা পিছনে উঠে বসলো। প্রথমে একটু দূরে বসেছিল, কিন্তু বাইক গতি পেতেই স্বাভাবিকভাবে সামান্য ধরে নিল অভ্রর কাঁধ। রাস্তার বাতাসে দিনের ক্লান্ত ধীরে ধীরে উড়ে যেতে লাগলো। শহরের ব্যস্ততা পেছনে ফেলে বাইকটা নদী পাড়ের দিকে এগোলো। নদীর ধারে পৌঁছাতে ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। সূর্য ডুবে যাচ্ছে, আকাশে কমলা আর বেগুনি রঙের মিশ্রণ। অভ্র বাইক থামিয়ে বলল, নেমে পড়ুন ম্যাডাম, আজকের জন্য আপনার আদালত এখানে। নীলা ধীরে নামলো। নদীর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। জলের উপর সূর্যের শেষ আলো ঝিকমিক করছে। অনেকদিন পর এভাবে বের হলাম। আপনি সব সময় যুদ্ধের ময়দানে থাকেন, মাঝে মাঝে নিজের জন্যেও একটু সময় রাখা উচিত। আর তুমি সারাদিন আমাকে চ্যালেঞ্জ দাও, আবার শেষে এখানে নিয়ে আসো কেন? কারণ আপনার রাগের আড়ালে যে মেয়েটা লুকিয়ে আছে তাকে আমি হারাতে চাই না। নদীর হাওয়া দুজনের মাঝখানে নরম হয়ে বইছে। আজ থানার কোলাহল নেই, রাজনৈতিক চাপ নেই, শুধু গভীর শব্দ আর দুজন মানুষের নীরবতা। হয়তো এই নীরবতার মাঝে জমেছে নতুন কোনো অনুভূতি। নদীর পাড়ে হালকা বাতাস বইছে, সূর্য প্রায় ডুবে গেছে। আকাশে কমলা আর বেগুনি রঙের মিশ্রণে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য ছড়িয়ে আছে। দূরে একজন মানুষ হাঁটছে, কেউ বসে গল্প করছে, কেউ নদীর দিকে চুপচাপ তাকিয়ে। নীলা নদীর জলে চোখ রেখে দাঁড়িয়ে আছে। দিনের সব ক্লান্তি যেন এই বাতাসে একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে অভ্র এসে তাকে জড়িয়ে ধরল। নীলা চমকে উঠল। কি করছো? কত মানুষ আছে এখানে। তাতে কি,
আমরা তো পবিত্র সম্পর্কে আবদ্ধ। স্বামী স্ত্রী জড়িয়ে ধরলে আকাশ ভেঙে পড়বে নাকি? নীলা চারিদিকে তাকালো, সত্যি কয়েকজন মানুষ পাশ দিয়ে হাঁটছে। তার গলা হালকা লাল হয়ে উঠল। ছাড়ো, সবাই দেখছে। দেখুক, আমার বউকে জড়িয়ে ধরেছি, অপরাধ করিনি। নীলা এবার সত্যি লজ্জা পেয়ে গেল। তার কঠোর পুলিশি চেহারার আড়ালে যেন একেবারে অন্য এক মেয়ের মুখ ফুটে উঠল। তুমি একদম বদলাবে না অব্র। বদলালে তো আপনি চিনতেই পারতেন না। চলুন ম্যাডাম, একটু হাঁটি। নীলা এবার সত্যি লজ্জা পেয়ে গেল। তার কঠোর পুলিশি চেহারার আড়ালে যেন একেবারে অন্য এক মেয়ের মুখ ফুটে উঠল। নীলা একটু ইতস্তত করলো, শেষ পর্যন্ত তার হাত ধরল। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো নদীর ধারে পথ ধরে। কিছু দূর যেতে রাস্তার পাশে ফুচকার দোকান, টক মিষ্টি পানির গন্ধ ভেসে আসছে। অব্র হঠাৎ থেমে বলল, ফুচকা খাবেন? এখন? হ্যাঁ, এখনই। বড় বড় কেস সামলানো পুলিশ অফিসারও মাঝে মাঝে ফুচকা খেতে পারে। ঝাল বেশি হলে কিন্তু দায় তোমার। ভাই, 2 প্লেট, একটাই ঝাল কম আর একটা একটু বেশি। তুমি ধরে নিয়েছো কোনটা কার? আপনার কম ঝাল, বাইরে আগুন ভেতরে নরম। নীলা চুপ করে থাকলো, কিন্তু ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। নদীর ধারে সেই ছোট্ট ফুচকার দোকানটার সামনে দাঁড়িয়ে দুজনে বেশ হালকা মেজাজে ছিল। বাতাসে টক পানির গন্ধ, চারপাশে কিশোর কিশোরীদের হাসি আর সন্ধ্যার নরম আলো, সব মিলে মুহূর্তটা একেবারে নির্ভার। দোকানদার তাড়াহুড়ো করে 2টা প্লেট এগিয়ে দিল। অভ্র আত্মবিশ্বাসী ভঙ্গিতে একটা প্লেট নীলার হাতে তুলে দিল। এই নিন ম্যাডাম, স্পেশাল কম ঝাল। নিশ্চিত তো? আপনার স্বামী কি কখনো ভুল করে? নীলা আর কিছু না বলে একটা ফুচকা তুলে গালে দিল। পরের সেকেন্ডে তার চোখ বড় বড় হয়ে গেল। ইস, এটা কি? আগুন লাগছে। সে হাত দিয়ে মুখে বাতাস করতে লাগলো। তার চোখ মুখ এক মুহূর্তের মধ্যে লাল টকটকে হয়ে গেল। পানি, পানি দাও। আপা, ভুলে প্লেট পাল্টে গেছে মনে হয়। অভ্র নিজের প্লেটের দিকে তাকিয়ে বুঝলো সত্যি ভুল হয়েছে। কম ঝালেরটা তার হাতে আর ঝালেরটা নীলার। নীলা লাফাতে লাফাতে বলছে, জ্বলছে, আমার জিহ্বা পুড়ে যাচ্ছে। আরে আরে দাঁড়ান, পানি দিচ্ছি। উফ, এটা মানুষ খায় নাকি? চারপাশে মানুষ তাকিয়ে আছে। নীলা লজ্জা রাখ ঝালের মিশ্রণে একেবারে অস্থির। অভ্র একটু চিন্তিত হয়ে গেল। দাঁড়ান, এভাবে হবে না। সে নীলার হাত ধরে একটু দূরে টেনে নিয়ে গেল। দোকানের ভিত থেকে সরিয়ে নীলা এখনো হাঁপাচ্ছে। কিছু একটা করো। অভ্র এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে তাকে কাছে টেনে নিল। এই কি করছো? কথা শেষ হওয়ার আগে অভ্র তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নীলা হতবাক, চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড সে নড়ল না, যেন পুরো পৃথিবী থেমে গেছে। অভ্র ধীরে ধীরে তাকে আঁকড়ে ধরে রইল। কিছুক্ষণ পর আলতো করে সরে এলো। অভ্র নরম গলায় বলল, এখন কেমন? নীলা কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না, শুধু হাঁপাচ্ছে। ঝালের তীব্রতা সত্যি কমে এসেছে। নীলা ফিস ফিস করে বলল, তুমি পাগল? ঝাল কমানোর বিজ্ঞানসম্মত উপায়? নীলা এবার মুখ ঘুরিয়ে নিল, কিন্তু চোখে আর আগের মতো আগুন নেই। নদীর হাওয়া আবার বইছে, ঝাল কমেছে, কিন্তু অন্য এক উষ্ণতা যেন রয়ে গেছে বাতাসে। নদীর ধারে সেই হাসি ঠাট্টা, ঝাল ঝামেলা আর অদ্ভুত উষ্ণ মুহূর্তের পর দুজন ধীরে ধীরে বাইকের দিকে এগিয়ে গেল। আকাশ তখন পুরোপুরি অন্ধকার হয়নি, তবে সন্ধ্যার আলো মিলিয়ে গেছে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠছে একে একে। অভ্র হেলমেটটা নীলার হাতে দিল। চলুন ম্যাডাম, আজকের অভিযান এখানেই শেষ। অভিযান তোমার ছিল, আমি তো শুধু ঝালের শিকার। শিকার না, সন্ধ্যার নায়িকা। নীলা আর কিছু বলল না, চুপচাপ বাইকে উঠে বসলো। ফেরার পথটা আগের চেয়ে শান্ত। দুজনেই যেন নিজেই নিজের ভাবনায় ডুবে গেল। বাড়ি গেটে পৌঁছে নীলা নামতে বলল, আজকে অনেক নাটক হলো। জীবনটাই তো নাটক, আমরা শুধু ডায়লগ বলি। আমি গোসল করে আসছি, মাথাটা পরিষ্কার করতে হবে। অভ্র দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বাথরুমে দরজা খুলো। ভেতর থেকে বেরিয়ে এলো একেবারে অন্যরকম নীলা। ভেজা চুল পেছনে ছড়িয়ে আছে, সাদামাটা কিন্তু পরিপাটি একটা শাড়ি পরা। মুখে কোনো মেকআপ নেই, তবুও এক অদ্ভুত। অভ্র কিছুক্ষণ তাকিয়ে রইল। সুন্দর লাগছে জান। আমি কারো জান না। কারো হওয়ার দরকার নাই, আমার হলেই হবে। এত সহজ না আমাকে পাওয়া। আমি তো সহজ কিছু চাই না, কঠিন জিনিস জিততেই ভালো লাগে। দেখাই যাবে। সময় লাগুক,
তবুও একদিন আপনি নিজেই বলবেন আমি শুধু তোমার। ঘরের ভেতর হালকা নীরবতা জমেছিল। জানালা পর্দা নড়ছে, ভেজা চুল কাঁধে ছড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে নীলা। অভ্র এখনো তাকিয়ে আছে তার দিকে, চোখে মিশ্র অনুভূতি, অর্ধেক দুষ্টুমি, অর্ধেক গভীরতা। নীলা আয়নায় তার দিকে দৃষ্টি ফেলল। হয়েছে তোমার ডায়লগ? ডায়লগ না, মনের কথা। মনের কথা পরে শুনবো। এখন নিচে গিয়ে মাকে রান্নার কাজে সাহায্য করি। পুলিশ অফিসার হয়ে কিচেন ডিউটি? দায়িত্ব মানে শুধু কেস না, সংসারও একটা দায়িত্ব। কথা শেষ করে তার দরজা খুলে নিচে নেমে গেল। তার শাড়ির আঁচল সিঁড়ি দিয়ে নামতে নামতে হালকা দুলছে। অভ্র কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে দরজা বন্ধ করলো। মুখের হাসি মিলিয়ে গেল। সে বাথরুমে গিয়ে মুখে পানি ছিটালো, দ্রুত ফ্রেশ হয়ে বের হলো। টেবিলের উপরে রাখা ল্যাপটপ খুলে বসলো। স্ক্রিনে আলো পড়তেই মুখের চেহারা পুরো বদলে গেল। একেবারে গম্ভীর মনোযোগী কিবোর্ডে দ্রুত আঙ্গুল চালাতে লাগলো। কিছু ফাইল খুললো, কিছু তথ্য চেক করলো, তারপর ফোনটা হাতে নিল, ডায়াল করলো একটা নাম্বার। 2 রিংয়ের পর ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ। জি স্যার। রায়হানের সব ব্যাকগ্রাউন্ড চাই, ব্যাংক ট্রানজেকশন, বিদেশি কানেকশন, কার সাথে মুভ করছিল সব। একটা তথ্য বাদ যাবে না। হয়ে যাবে স্যার। আর শুনুন, এমপির অফিসে কারা কারা ঘনিষ্ঠভাবে জড়িত তাদের নামের তালিকাও চাই, দ্রুত। কল কেটে গেল। অভ্র কিছুক্ষণ চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন আর সেই হালকা বেকার ছেলে নির্লিপ্ত ভাব নেই, বরং সেখানে আছে পরিকল্পনা, ক্ষমতা এবং অদৃশ্য এক প্রভাব। নিচে রান্নাঘর থেকে নীলার হাসির শব্দ ভেসে আসছে, আর উপরে ল্যাপটপের আলোয় বসে আছে এক মানুষ, যার সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক গভীর অজানা এক সত্য। নিচের রান্নাঘরটা তখন একেবারে ঘরোয়া উষ্ণতায় ভরে গেছে। চুলার কড়াইতে তরকারি ফুটছে, পেঁয়াজ রসুন ভাজার গন্ধে পুরো ঘরটা মোমো করছে। নীলা শাড়ির আঁচল গুটিয়ে সবজি কেটে দিচ্ছে। আজ তো তোমাকে খুব ফুরফুরে লাগছে মা। ফুরফুরে না মা, একটু শান্ত বলা যায়। কাজের চাপ কমেছে নাকি? চাপ তো কমে না, তবে মাঝে মাঝে মনে হয় সবকিছুর বাইরে একটু স্বাভাবিক জীবন দরকার। সংসারে মানুষকে স্বাভাবিক রাখে। মা, আপনি কখনো ভয় পান না? এত কেস সামলাই, এত শত্রু। আল্লাহ আছে, আজ আমার ছেলে আছে, তুমি তোমার কাজ করো। আপনার ছেলে? তুমি এখনো ওকে পুরো চিনো না মা। আর পাশে অভ্র মা ডাল নেড়ে দিচ্ছেন। ঠিক তখনই পেছন থেকে কারোর কাশির শব্দ। অভ্র দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে আবার সেই চেনা দুষ্ট হাসি। দুইজনে মিলে আমার নামে গোপন সভা বসিয়েছেন নাকি? তুমি এখানে কেন? উপরে তো খুব ব্যস্ত ছিলে। ব্যস্ত মানুষও তো খেতে চায়, আর বউ কিচেনে থাকলে স্বামী কি দূরে থাকতে পারে? আরে বাবা, রান্না শেষ হতে দাও। কি রান্না হচ্ছে একটু টেস্ট করে দেখি। হাত দিও না, এখনো লবণ ঠিক করিনি অভ্র। লবণ কম না, ভালোই হয়েছে, তবে একটু ভালোবাসা কম আছে। নাটক বন্ধ করো। ইউনিফর্ম খুলে শাড়ি পরলে আপনি বেশি ভয়ঙ্কর লাগে যান। আবার জান বললে কিন্তু চামচ মাথায় পড়বে। তোমরা দুজন থামবে? আমি তো শুধু সাহায্য করতে এসেছি। তোমার সাহায্য মানেই গোলমাল। রান্নাঘর ভরে গেল হাসিতে। আজকের সন্ধ্যায় কোনো কেস নেই, কোনো রাজনীতি নেই, শুধু 3 জন মানুষের ছোট্ট সংসারের উষ্ণতা। কিন্তু এই উষ্ণতার আড়ালেই যেন জমে আছে কিছু অজানা রহস্য, যা এখনো নীলা পুরো বুঝতে পারেনি। রান্নাঘর থেকে শোনা কৌতুক আর হাসি ঘরে ধীরে ধীরে নীরবে মিলিয়ে গেল। চুলা থেকে পেঁয়াজের গন্ধ, লেট ম্যাগাজিনের আলো, সব মিলিয়ে একটা শান্ত সন্ধ্যার ছায়া। নীলা রান্নার কাজ সেরে নিজেই কাপড় গুছিয়ে রুমের দিকে হাঁটতে লাগলো। অপর কিছুক্ষণ কৌতুক মিশিয়ে রান্নাঘরের কাজ দেখছে, তারপর হঠাৎ পেছন থেকে তার দিকে এগিয়ে এলো। আজকের দিনটা কি শুধু শেষ হবে রান্নার মাধ্যমে? অভ্র, বিরক্ত করো না, ক্লান্ত হয়ে গেছি। কিন্তু অভ্র থেমে না থেকে নীলার রুমে যেতে ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে গিয়ে হাত দিয়ে তার কোমর আটকালো। না বৌজান, আজকের ক্লান্তি মুছে দেবার সময় এসেছে। অভ্র, কি করছো? কথা শেষ হতেই সে ধীরে নীলার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। ঠোঁট থেকে গলা, কোমল ছোঁয়া, প্রতিটা স্পর্শে নীলা কিছুটা হকচকিয়ে যায়।
অভ্র ধীরে তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে রাখলো। আরে বৌজান, এত অস্থির হবেন না। নীলা রাগ দেখালো, তাড়াতাড়ি করে অভ্রকে ঠেকাতে দুহাত তুলে বলল, অব্র কি করছো? রাগ দেখান আর আমি পাত্তা দিচ্ছি না। অভ্র আবার কিস করতে লাগলো। নীলা চুপচাপ তার হাত আঁকড়ে ধরল, কিন্তু কিছু বলতে পারল না। অভ্র আবার নরম গলায় বলল, বৌজান, ক্লান্তি দূর করতে এই আদর দরকার। আপনি মেনে নিন বা না নিন, আমি থামব না। নীলা চোখ বুজে নিজের রাগ ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু অভ্র ধীরে ধীরে ঠোঁট ডুবিয়ে সব অস্বস্তি কমিয়ে দিচ্ছে। রুমে হালকা বাতাস বইছে, রাতের আলো ভেসে আসছে জানালা দিয়ে। অভ্র তার সবকিছু মিলিয়ে নীলা শিথিল করতে লাগলো। প্রতিটি স্পর্শে, প্রতিটি চুম্বনে রাগের ফোঁটা গলে যাচ্ছে, কিন্তু নীলা এখনো পুরোদস্তর সমরূপ হয়নি। অভ্রকে থামাতে চাইলেও সে পাত্তা দিচ্ছে না। ঘরের মধ্যে গভীর রাত নেমে এসেছে, রান্নাঘরের আলো নিভে গেছে, আর সব কক্ষের মধ্যে এক নিস্তব্ধতা। খাওয়া দাওয়া শেষে সবাই শুয়ে আছে, শুধু মাঝে মাঝে দূরের কোনো ঘড়ির টিকটিক শব্দ বা দূরের গাড়ির হর্ন ভেসে আসে। দুজনেই ঘুমিয়ে আছে। হঠাৎ অভ্রের ফোন কাঁপতে, সে ফোনের স্ক্রিনে হঠাৎ আলো দেখলো। কল আসছে। অভ্র ফোন ধরে হেসে বলল, রাতের এ সময় কে কল করে কে জানে। সে কল ধরল, ধীরে ধীরে বেলকনিতে চলে গেল। বাইরের হাওয়া ঠান্ডা, তার চোখে এখন অদ্ভুত তীব্রতা। ফোনের ওপাশ থেকে গভীর কণ্ঠ, স্যার, রায়হানের সব প্রমাণ জোগাড় করেছি। পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, সব প্রমাণ পাঠানো হবে। নেশা থেকে শুরু করে মেয়েদের রিপোর্ট, সব ধরনের বাজে কাজ রায়হান করেছে। এবার কে বাঁচাবে তোকে, রায়হান? অভ্র হালকা হাসি দিয়ে হাতের ফোনে সব প্রমাণ এক গোপন নাম্বার থেকে নীলার ফোনে পাঠাতে শুরু করলো। ফাইল, ছবি, ভিডিও সব এমনভাবে যে নীলা কোনোদিন চিনতে পারবে না কে পাঠালো। অভ্র শেষ করে ফোন নিচে রেখে শুয়ে পড়ল। চুপচাপ, কিন্তু মনে মনে পরিকল্পনা তৈরি হচ্ছে। চোখ বন্ধ, কিন্তু মন ব্যস্ত। পরে সকালে নীলা ধীরে ধীরে চোখ খুলল। ঘরের আলো ধীরে ধীরে ভেতরে ঢুকছে। সে হাত বাড়িয়ে ফোনটা ধরল, স্ক্রিনে চোখ পড়ল। অনেকগুলো ফাইল এসেছে। নীলার ভুরু ভাঁজ হলো। এগুলো কে পাঠালো? সে একটি ফাইল খুলল, চোখ বড় হয়ে গেল। প্রমাণের পর প্রমাণ, রায়হানের সমস্ত খারাপ কাজ। এবার কে তোমাকে বাঁচাবে রায়হান? কিন্তু এগুলো পাঠালো কে? নীলা ঘরে বসে ফোনের স্ক্রিন ধরে তাকিয়ে আছে। চোখের দিকে লেগে থাকা আলো এবং প্রমাণের ফাইলগুলোকে এক একে দেখছে। রায়হানের সব বাজে কর্মকাণ্ড, নেশা, মেয়েদের রিপোর্ট, প্রতিটি কেলেঙ্কারি, সবকিছু স্পষ্টভাবে সামনে। হঠাৎ সে গভীর নিঃশ্বাস নিয়ে অভ্রকে ডেকে বলল, অব্র, 1 মিনিট, দেখো তো কে যেন রায়হানের সব অপকর্মের প্রমাণ পাঠিয়েছে। অভ্র ঘুম ঘুম ভাব নিয়ে তাকালো, মুখ এমন ভান করলো, বিস্ময়িত মুখে বলল, সত্যি? হয়তো আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার কেউ পাঠিয়েছে। শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসার কেউ? আমার তো এমন কেউ নেই, তবে যে পাঠিয়েছে তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। জান, সেই লোকটা তো আমি। কিন্তু অভ্রমুখে কিছু বলল না। তার চোখে দুষ্টু চাহনি এবং ধীরে ধীরে একটা পরিকল্পনা ভেসে আসে। এবার একটু আদর করেন না বৌজান। এখন সময় নেই অব্র, অফিসে কেস আছে। নীলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে বের হলো। অভ্র তাকিয়ে রইল নীলার দিকে, বলল, চলি, কাজ আছে। যান যান, পুলিশ বউ বিয়ে করে আছি বিপদে, রোমান্সের বদলে শাসন শুনতে হয়। নীলা কোনো উত্তর না দিয়ে বের হয়ে গেল। অভ্র কিছুক্ষণ দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে ল্যাপটপের দিকে ফিরে গেল। ঘরের মধ্যে এখন অদ্ভুত নীরবতা। বাইরে সকাল হালকা আলো ফেলছে। অভ্রের চোখে আবার সেই গভীর গোপন পরিকল্পনার চেতনা। নীরব ঘরের মধ্যে যেন সময় থেমে আছে, কিন্তু আকাশে নতুন দিনের আলো এসে ছুঁয়ে দিচ্ছে কিছু অদৃশ্য উত্তেজনা। নীলা ইউনিফর্মে সেজে থানে রাস্তা ধরে এগুচ্ছে, বাতাসে নতুন দিনের হালকা হাওয়া, কিন্তু তার চোখে অদ্ভুত এক তীব্রতা, একটা মিশ্রণ, রাগ, দায়িত্ব এবং বিচার পরায়ণতার। নথিপত্র আর ফোনের স্ক্রিন থেকে প্রাপ্ত সব প্রমাণ সে ব্যাগে গেঁথে নিয়েছে। চোখে অদ্ভুত ঝলক, যেন আজ রায়হানকে শেষবারের মতো বিচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। থানার গেটে প্রবেশ করতেই অফিসাররা তাকে স্বাগত জানালো। অভ্র কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু দূর থেকে দেখছে নীলা কতটা দৃঢ় এবং ফোকাসড।
নীলা কোর্টরুমের মতো অফিসে ঢুকে বলল, অফিসার সাহেব, রায়হানের বিরুদ্ধে সব প্রমাণ এখানে। এই প্রমাণের আলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। কর্মকর্তারা নথি খতিয়ে দেখতে শুরু করলো। নীলা ধীরে ধীরে তার চোখে আগুন নিয়ে বলল, আইন অনুযায়ী যে কোনোভাবে কেউ অপরাধ করেছে তাকে ছাড় দেওয়া হবে না। রায়হান প্রমাণের বাইরে যেতে পারবে না। এদিকে এমপি খবর পেয়ে থানায় এলো, মুখ লাল, চোখে আগুন ভরা। তিনি রেগে গর্জে উঠে বলল, কি হচ্ছে? আমি বললাম আমার ছেলে নির্দোষ, তুমি কিভাবে এই প্রমাণ দিয়ে তাকে ফাঁদে ফেলছো? প্রমাণ যদি ঠিক থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আপনার ছেলে যদি সত্যিই নির্দোষ প্রমাণ দেখিয়ে ছেড়ে দেওয়া হবে। আপনার ছেলে যদি সত্যিই নির্দোষ প্রমাণ হয়, প্রমাণ দেখিয়ে ছেড়ে দেওয়া হবে আগে না, নয়তো আইনের চোখে সামনে সব শাস্তি অব্যাহত থাকবে। এমপি রেগে রেগে তোলপাড় করছে, চিৎকার করছে, কিন্তু নীলা একদম অটল। এই শহরের আইনবাহী মানুষ হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আপনার রাগ আইনকে পরিবর্তন করতে পারবে না। কর্মকর্তারা অবাক হয়ে দেখছে এমপি ক্রমশ হালকা হয়ে আসছে, কিন্তু রাগে তার আগুন এখনো ঝলমল করছে। নীলা ঠান্ডা কিন্তু ভিতরে আগুন নিয়ে বলল, আপনার ছেলে আইন অনুযায়ী বিচার পাবেই, ক্ষমতা দিয়ে পার পাবে না। রায়হান থরথর করে কাঁপছে। প্রতিটির প্রমাণের সামনে সে অন্ধ হয়ে গেছে। থানার কক্ষে সব প্রমাণ খতিয়ে দেখা হলো। রায়হানের কেলেঙ্কারি, নেশা, মেয়েদের প্রতি অবহেলা এবং প্রতিটি বাজে কর্মকাণ্ড সবই স্পষ্ট। আদালত ও থানার কর্মকর্তা একসঙ্গে নিশ্চিত হলো যে কোনোভাবে রায়হানকে ছাড় দেওয়া সম্ভব নয়। নীলা তার চেয়ারে বসে সবকিছু নজর রাখছে, চোখে অদ্ভুত তীব্রতা, মুখে কঠিন এক অঙ্গীকার, আইন মেনেই বিচার। কর্মকর্তা নীরবভাবে নথি যাচাই করছে, এখনো কলম দিয়ে নোট নিচ্ছে, কখনো হাতে কলমের প্রমাণ গুছাচ্ছে। অভ্র কিছুক্ষণ আগে এসেছে। অভ্র দূরে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি, মনে মনে বলছে, জান, তোমার সাহস সত্যিই অসাধারণ। রায়হানকে সকল অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। রায়হান কেঁপে উঠল, শ্বাস আটকে আছে, চোখে ভয়। আর এমপি সের আগে অগ্নিগর্ভ, কিন্তু আদালত, আইন তাকে কোনো সুযোগ দেয়নি। নীলা ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, বিচার হয়েছে, আইন মানা হয়েছে, কেউ প্রমাণের বাইরে যাবে না। কোর্টে বড় অফিসার, যিনি সব প্রমাণ খতিয়ে দেখেছেন, নীলার দিকে তাকিয়ে বললেন, নীলা, তোমার সাহস, সততা এবং দৃঢ়তা দেখে আমাদের অফিসকে গর্বিত লাগছে। তোমাকে প্রমোশন দেওয়া হলো, সিনিয়র অফিসার হিসেবে দায়িত্বও বাড়ছে। ধন্যবাদ স্যার, আমার কাজ শেষ হয়নি, এখনো অনেক দায়িত্ব বাকি। বৌজান, আমি বলেছিলাম আপনি সব কিছু পারবেন। আর দেখেন তো, সব প্রমাণ সত্যি হলে আইনও জয় করে। শুধু আইন নয় অব্র, সাহস আর সঠিক প্রমাণ, এই দুটো থাকলেই বিচার হয়। আর আমি থাকলে সব সময় আপনার পাশে বৌজান। দেখব বেকার স্বামী সারাক্ষণ পাশে থাকবে কিনা। দিনের কাজ শেষ। থানার ঘরে এখন নিস্তব্ধতা। কাগজপত্র সরানো হয়েছে। অফিসাররা প্রত্যেকে নিজ নিজ ডেস্কে ফিরে গেছে। দুপুর থেকে সন্ধ্যার ব্যস্ততা শেষে নীলা এবার অফিসের বাইরে। অভ্র তার দিকে এগিয়ে আসলো, চোখে দুষ্ট হাসি। বৌজান, চলুন বাড়ি যাই, আজ তো ডিউটি শেষ। নীলা বাইকের দিকে এগোলো, হেলমেট পরলো এবং ধীরে ধীরে বসলো। অভ্র তার পাশে বসলো, বাইকের হ্যান্ডেল ধরে বসলো। নীলা ধীরে ধীরে বলল, অব্র, এই সব প্রমাণ কে পাঠালো সেটা বুঝতে পারছি না, পরিচয় লুকিয়েছিল। জান, এই কাজটা তো আমি করেছি, কিন্তু আপনি জানতে পারবেন না। অভ্র হেলমেট ঠিক করে ধরে বাইক স্টার্ট করলো। অভ্র তখনই ধীরে ধীরে নরম ভঙ্গিতে বলল, তবে আপনি আজ খুব মনোযোগী ছিলেন। অফিসের কাজ শেষ, এখন ব্যক্তিগত সময়। ব্যক্তিগত সময়? তাহলে একটু রোমান্টিক দুষ্টামি করা যাক। দুষ্টুমি? অফিস শেষ হয়ে গেছে, এখন বাইকের উপর দুষ্টুমি? হ্যাঁ বৌজান, বাইকের উপর দুষ্টুমি আর রোম্যান্স দুটোই সম্ভব। নীলা হালকা হেসে হেলমেটের ভেতরে মুখ ঢাকা দিল। বাইক রোড ধরে এগোতে লাগলো। সন্ধ্যার আলো ব্যস্ত শহরকে নরম করে দিয়েছে। রাতের হালকা ঠান্ডা আর দুজনের মধ্যে এক নীরব অদ্ভুত উত্তেজনা। অভ্র চোখে ঝলক দেখিয়ে ধীরে ধীরে নীলা কাছে ঝুঁকল।
বাড়ি ঢুকতে নীলা ফ্রেশ হতে রুমে চলে গেল। ইউনিফর্ম খুলে ঝুলিয়ে দিল, বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ, মুখে হালকা ক্লান্তির ছাপ। অভ্র ধীরে ধীরে রুমে ঢুকলো, চেয়ারে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার চোখে সেই দুষ্টু হাসি, মনে মনে আবার নতুন পরিকল্পনা ভেসে উঠছে। জান, এত তাড়াতাড়ি শুয়ে পড়েছেন কেন? ক্লান্ত লাগছে অব্র, দিনটা অনেক চাপের ছিল। অভ্র ধীরে বিছানার পাশে এসে বসলো, হাতের আঙ্গুলে তার চুল খেলাতে খেলাতে বলল, তাহলে একটু আদর করি, সব ক্লান্তি চলে যাবে। খবরদার, কাছে আসলে খবর আছে। একটু ঘুমাবো, বুঝলে? জান, তুমি ঘুমাও, আর আমি একটু আদর করছি। অব্র থামো। কিন্তু অভ্র কাছে গিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করলো। ধীরে ধীরে হাত দিয়ে নরমভাবে কাছে টেনে নিল। নীলা রেখে সরানোর চেষ্টা করলো, কিন্তু অভ্র তার রাগকে পাত্তা দিল না। বউজান, চুপ থাকো না, শুধু আজকের ক্লান্তি মুছে দিতে এসেছি। নীলা চুপচাপ, কিছু বলতে পারল না। চোখে অল্প লজ্জা, মুখে রাগের চাপ। অভ্রের আদর ধীরে ধীরে সব ক্লান্তি, সব চাপ কমিয়ে দিচ্ছে। কিন্তু নীলা এখনো পুরোপুরি নিজের রাগ মুছে দিতে পারল না। নীলা রান্নাঘর থেকে খাবার টেবিলে বসলো। গরম ভাতের ভাপ আর মশলার সুগন্ধ ঘরে ছড়িয়ে পড়েছে। অভ্র পাশে বসে খেতে শুরু করলো। দুজনের মধ্যে হালকা হাসি, ছোট ছোট কথা আর দুষ্টামি, সব মিলিয়ে শান্ত এক রাতের আনন্দ। কিছুক্ষণ পরেই নীলার ফোনে হঠাৎ সিগন্যাল এলো। থানার কল। সে রিসিভ করে সব শুনল। অফিসার বলছেন নতুন একটি কেস এসেছে, মাদক কেস। এক্ষুনি তদন্ত শুরু করতে হবে। তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ, এই ধরনের কেসে সময় অপচয় করা যায় না। জান, তাহলে আমিও যাব। একা তোমাকে এই ঝুঁকিতে যেতে দেব না। অব্র, এটা অফিসের কাজ, খুব বিপজ্জনক। তুমি কি? বউজান, আমি তোমার পাশে থাকব, ঝুঁকি হোক বা না হোক, আমরা একসাথে। ঠিক আছে, তাহলে যাই, কিন্তু সাবধানে। নীলা দ্রুত ইউনিফর্মে সজ্জিত হয়ে বাইকে উঠল। শহরের রাস্তা ধরে বাইক ছুটতে শুরু করলো। বাতাসে হালকা ঠান্ডা, হেলমেটের ভেতরে চোখে তীব্রতা। দুজনই থানায় ঢুকতে কেসের নতুন ফাইল খোলা হলো। অফিসের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা। মাদক বিরোধী কেসের নথি ছড়িয়ে আছে ডেস্কে। বড় বড় প্রমাণপত্র, চিত্র, লিপিবদ্ধ তথ্য সব চোখে পড়ছে। নীলা চোখ রেখে ফাইলগুলো যাচাই করতে লাগলো। চোখে অদ্ভুত তীব্রতা, গায়ে অনমনীয় এক শক্তি। লোকেশন ট্যাগ করো, বেশি সময় নষ্ট করা উচিত না। এই ধরনের কেসে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। সব পুলিশ খোঁজ খবর নেবে, প্রত্যেকের দায়িত্ব বুঝুক, কাউকে অবহেলা করার সুযোগ নেই। বউজান, আজকের কাজ কঠিন, কিন্তু তোমার সঙ্গে থাকলে সবই সহজ। সহজ নয় অব্র, প্রতিটি কাজ নিখুঁত হতে হবে। ভুল হলে কোনো সুযোগ থাকবে না। থানার হলের ভিতরে নীলা ব্যস্ত, কম্পিউটার স্ক্রিনে লোকেশন চিহ্নিত করছে। টিমকে নির্দেশ দিচ্ছে। অফিসাররা কাগজপত্র নিয়ে ঘুরছে। সবে ব্যস্ত, কিন্তু অভ্র একটু দূরে সরে গিয়ে ফোন হাতে নিল। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমাদের কাছে মাদক পাচারকারী চক্রের খবর এসেছে, দ্রুত খোঁজ নিয়ে আমাকে শেয়ার করো। ইয়েস স্যার। তুমি কে? কে তোমাকে এসব জানাবে? অভ্র হঠাৎ চুপ করে গেল, চোখে অদ্ভুত অসহায়তা, কিন্তু চুপচাপ কিছু বলল না। তেমন কিছু না জান। একদম নাটক করবে না, আমি সব শুনেছি। ভুল শুনেছ জান। তুমি কি সত্যি বলবে, নাকি আমাদের সম্পর্কটা এখানেই শেষ করব? জান, আসলে আমি সিআইডি অফিসার, গোপনে কাজ করি। এইসব তদন্তের মধ্যে আমি তোমার পাশে থেকেও তথ্য সংগ্রহ করি। নীলা হঠাৎ চমকে উঠল, চোখ বড়, মুখের ভাব রুদ্ধ। মনে হলো হঠাৎ সব সত্য একসাথে তার সামনে চলে এসেছে। তুমি সিবিআই অফিসার? হ্যাঁ জান, এই পরিচয় আমাকে সবসময় তোমার পাশে থাকতে দিয়েছে। আমি শুধু চাই তোমার নিরাপত্তা আর সব প্রমাণের সত্যতা নিশ্চিত করা। তাহলে সব নাটক, সব খেলা, সব কেসের মধ্যে তুমি সত্যি প্রমাণ দাও আমাকে। জান, বিশ্বাস করো, সবই তোমার জন্য। আর এই সত্যিকারের পরিচয়েও আমি শুধু তোমার পাশে থাকব। নীলা থানা অফিসের ডেস্কে বসে আচ্ছন্ন চেয়ারে এই ফাইলগুলো দেখতে রইল। তার চোখে অদ্ভুত ক্ষোভ আর বিস্ময়ের ছাপ। অভ্র দূরে দাঁড়িয়ে ফাইল এবং কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে ধীরে ধীরে কথা বলল। জান, চিন্তা করো না, আমার লোক এখনই সব খোঁজ নিয়ে সত্যি ইনফরমেশন পাঠাবে। নীলা হঠাৎ উঠে দাঁড়ালো, চোখে আগুন ঝলমল করছে। সে শক্ত কণ্ঠে বলল, তাহলে এতদিন বলনি কেন? আমি যে কতবার তোমাকে বেকার বলে অপমান করেছি অব্র।
অভ্র সামান্য হাসলো, চোখে মৃদু হাসির ঝলক। ধীরে ধীরে সে নীলার দিকে এগিয়ে এলো। জান, সেসব কোনো ব্যাপার না। মানুষ বাইরে যা দেখে তাই বিশ্বাস করে। তুমি বেকার ভাবো বা অন্য কেউ যা ভাবুক সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তুমি তো সিআইডি অফিসার, এতদিন জানাওনি। আমি কি ভাবতে পারি এত সাহস তোমার মধ্যে, আর আমি তোমাকে এইভাবে এড়িয়ে গেছি? অভ্র ধীরে হাতে নীলার কাঁধে স্পর্শ করলো, চোখে দৃঢ়তা আর মৃদু দুষ্টু হাসি। জান, আমি চেয়েছিলাম সবকিছু তোমার নিরাপত্তার জন্য হোক নিখুঁত। সত্য প্রকাশ করলে আমাদের সম্পর্ক এবং কাজ দুটোই ঝুঁকিতে পড়ত, তাই আমি গোপন রেখেছি। নীলা চুপচাপ, তার চোখে রাগ, কিন্তু সেই সঙ্গে মনে একটা অদ্ভুত প্রশান্তি। তার হৃদয় বুঝতে লাগলো যে মানুষটা যে এতদিন হালকা করেছে, বেকার বলে অপমান করেছে, তার ভেতর এত গভীর সত্য আর দায়বদ্ধতা লুকিয়ে আছে। অভ্র ধীরে ধীরে হাসি দিয়ে বলল, সবই তোমার জন্য জান, আর এখন আমি তোমার পাশে আছি। বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। অভ্র থানার কক্ষে দাঁড়িয়ে ফোন হাতে দূর থেকে তার লোক ফোনে কথা বলছে। অভ্রর চোখে আগুন, হালকা দুষ্টু হাসি। কি খবর, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব সত্য। ওরা আস্তানায় আছে, মাদক পাচার করছে। জান, শুনছো কি? সব সত্যি। আমরা সঠিক সময় ধরতে পারবো। ভালো, তাহলে আমরা পুরো টিম নিয়ে সরাসরি যাই, কোনো ভুলের সুযোগ নেই। ঠিক আছে, আমি তোমার পাশে থাকবো। সবকিছু আমার নজরে। দুজনেই দ্রুত টিমের সঙ্গে যোগাযোগ করলো। পুলিশ অফিসাররা প্রস্তুত হচ্ছে। লোকেশন চিহ্নিত, গাড়ি সাজানো, কম্পিউটার স্ক্রিনে মানচিত্র খোলা, সবই নিখুঁত পরিকল্পনা। নীলা মাথা নেড়ে পড়ল। সবাই প্রস্তুত? ভুল হলে কেউ বাঁচতে পারবে না। আমরা আজই তাদের ধরে ফেলবো। গাড়ির হর্ন বাজালো, টিমের গাড়ি দ্রুত রওনা হলো। রাতের অন্ধকারে পুলিশদের গাড়ি চলল নদীর ধারে, শহরের রাস্তা ধরে। দম বন্ধ করা, উত্তেজনা, সবই জানে আজকের অভিযান, আজকের কেস, জীবন জীবিকা উভয়ের পরীক্ষা। অভ্র, নীলা এবং পুরো টিম আস্থানেই পৌঁছালো। বাইরের অন্ধকারে, ভিতরে নেশার গন্ধ আর অচেনা মানুষের আওয়াজ। নীলা হঠাৎ ধীরে ধীরে বলল, যে কোনো মুহূর্তে ওরা পালানোর চেষ্টা করবে, সবাই সতর্ক। জান, তুমি চিন্তা করো না, আজ আমি তোমার পাশে আছি। কেউ পালাতে পারবে না। মাদক পাচারকারীরা ভাবতে পারবে না যে তাদের কাছে আঘাত আসছে। অভ্র ও নীলা পুরো টিমের সাথে নিখুঁত সমন্বয় করে তাদের ঘিরে ফেলেছে। সবাইকে ধরে থানায় নিয়ে আসা হলো। চক্রের প্রতিটি সদস্য এখন সঠিক জায়গায়, পুলিশের হাতে। অফিসের বাতাসে শান্তি, আর নীলা অভ্র দুজন এখন বাসায় ফিরছে। অভ্র হালকা হাসি দিয়ে বলল, জান, একটু সুন্দর করে সাজো। কোন দুঃখে? দুঃখে না, সুখে। তোমার স্বামী তো বেকার না, তাই সুখে সাজো। নীলা হালকা চোখ মেলে ধীরে ধীরে শাড়ি পরে আসলো। অভ্র তার দিকে এগিয়ে এসে হঠাৎ নরমভাবে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে কিস করতে শুরু করলো। জান, সুন্দর লাগছে। নীলা লজ্জায় ধাক্কা দিল, কিন্তু অভ্র পাত্তা দিল না। অভ্র ধীরে ধীরে নীলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। চোখে দুষ্টু হাসি, কিন্তু হৃদয়ে গভীর ভালোবাসা। জান, আজ অনেক কাজ হয়েছে, এবার শুধু তোমার জন্য সময়। তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা প্রথমে চুপচাপ, একটু লজ্জা, তারপর তার হৃদয় নরম হতে লাগলো। ঘর ভরে গেল আদর আর কোমলতার মিশ্রণে। হাতে ছোঁয়া, চোখে চোখ রাখা সেই মুহূর্তগুলো যেন সময় থেমে গেছে।